আচ্ছা সবাই একটু মিউট করে ফেলেন ভাইয়া, সবাই একটু মিউট করে রাখেন। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে করে একটা ফাইল তৈরি করতে হয় HTML এ সেটা জানি। তো এখন কথা হচ্ছে যে আমাদের তো ওয়েবসাইটের একটা ভাষা আছে তাই না, HTML। তো আমাদেরকে ওভাবে করে কথা বলতে হবে। আমি যদি আমার মন মতো যা বলবো ওয়েবসাইটে, দেখেন এটা একটা ওয়েবসাইট, আমার একটা সামান্য একটা টেক্সট আছে, আবার হচ্ছে যে এইটাও এক ধরনের ওয়েবসাইট। হ্যাঁ, এটাও ধরেন এক ধরনের ওয়েবসাইট। তো দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখন আমার এইভাবে যদি আমার কথা বলতে হয় যে যেন আমার ওয়েবসাইটটা দেখতে এরকম সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারে, এইগুলো করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, আমাদের প্রথমে ওয়েবসাইটের ভাষায় কথা বলতে হবে। ওয়েবসাইটের ভাষাটা কি? HTML। সো HTML লেখার কতগুলো প্রক্রিয়া আছে। এর মধ্যে হচ্ছে আমাদের সবচেয়ে প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা HTML ফাইল লেখার সময় আমরা এই ধরনের একটা জিনিস লিখি তাই না, HTML। সরি, এই যে HTML নামে এরকম একটা জিনিস লিখি, এটা হচ্ছে একটা ট্যাগ। ট্যাগের মানে ট্যাগের প্রথমে হচ্ছে আমাদের একটা লেস দেন সাইন থাকে, তারপর হচ্ছে আমাদের HTML এর যে ট্যাগটা লিখবো সেটা থাকবে, তারপরে যে পরবর্তীতে একটা গ্রেটার দেন সাইন থাকবে, মাঝখানে থাকবে কন্টেন্ট টেক্সট, ঠিক আছে। মাঝখানে কি আমার ভিতরে যেই কন্টেন্টগুলো থাকবে সেইটা থাকবে, আর লাস্টে কি করব, আমি ট্যাগটারে ক্লোজ করবো কিভাবে, একটা এইভাবে করে একটা লেস কেটে দিব, দেন হচ্ছে সেম জিনিসটা লিখে বাস ক্লোজ করে দিব। এখন এটা তো লিখলাম, এই HTML এর ভিতরে কি কি থাকে আমাদের বলেন তো। HTML এর ভিতরে কি কি থাকে আমাদের, প্রথমে একটা হেড থাকে। মানুষের হিউম্যান বডিতে কি থাকে, প্রথমে মাথা থাকে, তারপর কি আসে, বডি আসে, রাইট। তো তেমনই আমাদের জি। হচ্ছে HTML ও আমরা যখন ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম জিনিসটা আসবে, যে আমাদের প্রথম মাথা আসবে, মাথার পরে বডি আসবে, বডির পরে কি আসবে, ফুটার। মানে আমাদের ফুটার। হিউম্যান বডিতে যেরকম থাকে যে আমাদের বডি, বডির আগে আমাদের মাথাটা থাকে, মাথার পর আমাদের বডি থাকে, বডির পরে কি থাকে, পা থাকে, রাইট, ফুট থাকে। তেমনই ওয়েবসাইটের ক্ষেত্রেও হেড থাকবে, তারপর বডি থাকবে, অনেকে হচ্ছে বডির পরে ফুটার দেয়। আচ্ছা আমরা বডিটা লিখে ফেলি, বডিটা রাখবো, বডির পর অনেকে করে কি ফুটার দেয়, ঠিক আছে, এরকম ধরে এই যেভাবে করে একটা ফুটার দেয়। অনেকে এটা না দিলেও চলে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট বডির ভিতরে অনেকে দিয়ে দেয়। সো আমরা এটা আপাতত বাদ দিই। মেইনলি আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হেড এবং বডি। আর বডির ভিতরে কি থাকে, এই যাবত যতগুলো আমরা মনে করেন যে আপনার কি কি দেখছিলাম, যে হেডিং দেখছিলাম, রাইট। তারপর হচ্ছে প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ খুলছিলাম, তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কি করছিলাম, ওয়েবসাইটের লিঙ্কগুলো করছিলাম, রাইট। আর এই যে ওয়েবসাইটের প্রত্যেকটা ট্যাগের ভিতরে আবার আরেকটা যে জিনিসটা থাকে সেটার নামটা কি বলেন তো, এই জিনিসটাকে কি বলা হয়, এইচরেফটাকে? অ্যাট্রিবিউট। এক্স্যাক্টলি, সুন্দর। এই আর হচ্ছে এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা থাকে এটাকে কি বলা হয়, ভ্যালু। ভ্যালু। খুব সুন্দর। সো তারপর আমরা যদি এখন আরেকটা এরকম আছে যে আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগের মধ্যে কিরকম থাকবে, এই যে এটা হচ্ছে যে আপনার অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ভ্যালু। আর আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে অল্টারনেট। অল্টারনেটিভ হিসাবে আপনার হচ্ছে যদি কখনো কোনো কারণে ছবিটা না পায় সেক্ষেত্রে এখানে ওই টেক্সটটা শো করবে। তো আমরা এটা দেখছিলাম, রাইট, বডির ভিতরে এই ধরনের জিনিসগুলো থাকে। আর হেডের মধ্যে কি থাকে আমাদের, হেডের মধ্যে হচ্ছে আমরা কয়েকটা জিনিস দেখছিলাম, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে টাইটেল, রাইট। টাইটেল থাকে। টাইটেলের মধ্যে কি দেয়, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট আপনি যেই টাইটেলটা দিবেন বা যেই নাম দিবেন, ধরেন আমি এখানে এখানে কিছু একটা দেই যে দিস ইজ, আচ্ছা দিস ইজ আমার সেকেন্ড ক্লাস, এরকম কিছু একটা দিলাম। সেকেন্ড ক্লাস উই উইল লার্ন, উই উইল লার্ন নিউ থিংস অ্যাবাউট, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। তো দেওয়ার পর এখানে ধরেন আপনি, আচ্ছা আমরা গতকাল কি করছিলাম যে প্যারাগ্রাফ কিছু আনছিলাম, সো আমরা আপাতত এটা দেই, দেখি তো কেমন করে আমাদের ওয়েবসাইটটা শো করে। এই দেখেন আমাদের, আমি কি করছি, H1 ট্যাগের ভিতরে এই জিনিসটা লিখছি, যার কারণে আমার এই জিনিসটা একটা পুরো একটা বড় একটা বোল্ড একটা সেন্টেন্স এসে বসে, রাইট। আমরা হচ্ছে যে গতকাল কি প্যারাগ্রাফের জন্য আমরা উইকিপিডিয়াতে ঢুকে প্যারাগ্রাফ আনছিলাম। আপনাদের আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে লরেম ইপসাম নামে একটা জিনিস আছে। লরেম ইপসাম হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে ডামি টেক্সট ব্যবহার করা হয়, ঠিক আছে। এটার নাম কি বলেন তো, এটা হচ্ছে লরেম ইপসাম। এখান থেকে মানুষ এসে করে কি, যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন বা প্র্যাকটিসিং এর জন্য আপনার কি সবসময় কি টেক্সট রেডি থাকবে, আপনি কি বারবার উইকিপিডিয়াতে যাবেন বা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন না। আপনার জন্য একটা সহজ একটা সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে লরেম ইপসাম। এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ডামি টেক্সট কপি করে নিয়ে আসতে পারেন। কারণ আমি এটা নিয়ে আসলাম, আমি আরো কয়েকটা সিস্টেম দেখাবো ডামি টেক্সট আনার জন্য। আমি এটা নিয়ে আসলাম, আনার পরে যদি আমি এখানে পেস্ট করে দিই, একটা আমার ডামি টেক্সট এখানে এসে পড়বে। ওকে, আচ্ছা দেখেন এটা আমার ট্রেনের মতো লম্বা একটা লাইন ধরে সোজা চলে যাচ্ছে, তাই না। এটারে আমার যদি একটা স্ক্রিনে এরকম সোজা রাখতে চাই, আমার এখানে যে চারটা মানে কি বলে পার্ট আছে, ধরেন এই যে একটা বক্সের মতো না, এই যে উইন্ডো বা এই স্ক্রিনটার মধ্যে যদি আমি রাখতে চাই, কি করতে হবে বলেন তো। গতকাল ক্লাসে দেখাইছিলাম যে এই জিনিসটা যদি আমার লম্বা ট্রেনের মতো না হয়, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, অল্টার জেড কন্ট্রোল কিংবা জেড, ভিউতে গিয়ে আমি টগল ওয়ার্ড র্যাপে অল্টার ক্লিক জেড। করব। ডবল র‍্যাপ। হ্যাঁ, টগল ওয়ার্ড র্যাপ আমি চাইলে কিবোর্ডে শর্টকাটও ইউজ করতে পারি। অল্টার জেড যদি দেই দেখবেন আমার লম্বা ট্রেন হয়ে গেছে, আবার যদি অল্টার জেড দেই দেখবেন এটা সোজা হয়ে গেছে।
ওকে, সো আমাদের দেখেন এটা হচ্ছে আমরা বেসিক্যালি আমরা যখন ডামি টেক্সট ইউজ করব আমরা লরেম ইপসাম এমন করে ইউজ করতে পারি। আচ্ছা আমরা এটার একটু সাইজ করে নিই। ওকে, এটার একটু সুন্দর করে ফেলি, মানে এটা যেমন করে ছিল। আচ্ছা ঠিক আছে, সেভ দিলাম। আচ্ছা দেখেন আমাদের ডামি টেক্সটটা কিরকম, ডামি টেক্সটে এখানে দেখেন একটা লাইন তৈরি হয়েছে, তাই না? আচ্ছা দেখি তো আমাদের এইচটিএমএল এই জিনিসটা লাইন তৈরি হয় কিনা। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমি এখানে আসি, এখানে এসে যদি রিলোড দিয়ে দেখেন আমার এখানে কিন্তু ওই যে হোয়াট ইজ লরেম ইপসামের পরে কোনো একটা ব্রেক তৈরি হয় না বা লাইন তৈরি হয় না। এটার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? গত ক্লাসে দেখছিলাম আমরা, বিয়ার ট্যাগ ইউজ হ্যাঁ করতে বিয়ার হবে। ট্যাগটা আমি বিয়ার জাস্ট, ট্যাগ ইউজ করতে হবে। বিয়ার ট্যাগটা যে কোনো জায়গায় ইউজ করে দিলেই হবে, ঠিক আছে? ধরেন আমি এই জায়গায় এটা পাশাপাশি আছে তো সমস্যা না, পাশাপাশি রাখি, এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, তারপর একটা স্পেস দিলাম, তারপর সেভ দিয়ে যদি আমি আবার রিলোড দিই, এই যে আমার এখানে একটা ব্রেক তৈরি হচ্ছে। আপনি চাইলে এখানে আরেকটা বিয়ার ইউজ করতে পারেন, বিয়ার ট্যাগ দিবেন এভাবে করে দিয়ে জাস্ট সেভ দেন, সেভ দেওয়ার পর আবার রিলোড দেন, দেখবেন এখানে আরেকটা লাইন তৈরি হয়ে গেছে। তো আমরা এগুলো মোটামুটি দেখছি। এখন কথা হচ্ছে টাইটেলটা দেখেন আমার ওয়েবসাইটে কি দেখাচ্ছে। এইটার মধ্যে দেখেন হিসাম আহমেদ পোর্টফোলিও নামে একটা জিনিস দেখাচ্ছে, আবার লরেম ইপসামে দেখেন লরেম ইপসাম সামথিং কিছু একটা আছে, আবার মিটের মধ্যে দেখেন এখানে মিট লট 10 এরকম আছে, কিন্তু আমাদেরটা কি, আমাদের ডিরেক্ট ফাইলের নামটা শো করতেছে। তো আমরা যদি চাই এখানে নতুন কিছু একটা ভিন্ন দিতে, তাহলে কি করতে হবে? ভিন্ন কিছু একটা দেওয়ার জন্য এই টাইটেলে এসে জাস্ট হচ্ছে আমি যদি নামটা লিখে দিই যে ধরেন সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম কিছু একটা দিলাম, তারপর যদি এখানে এসে রিলোড দিই দেখবেন যে আমার এটা সেকেন্ড ক্লাস হয়ে গেছে। সো আমরা তো মোটামুটি অনেক কিছু দেখছি, কিন্তু আমাদের কিন্তু আরও একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ডক টাইপ এইচটিএমএল নামে একটা জিনিস ছিল। তো এই জিনিসটার কাজটা কি বলেন তো? এই জিনিসটা হচ্ছে আমাদের, এই জিনিসটাকে HTML5 আমাদের তো আদিকালে ধরেন আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর আগে একটা জিনিস ছিল। আমরা যখন এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এটার আগে অন্য একটা জিনিস ছিল, কর্ডলেস ফোন ছিল একটা টাইমে। তো যখন দুনিয়ার পরিবর্তনের সাথে সাথে নতুন কিছু আসতেছে এবং সবকিছু পরিবর্তন হচ্ছে, তেমনি এইচটিএমএল এর আদিকালে একটা ভাষা ছিল, ওইটা থেকে এখন পরিবর্তন হয়ে HTML5 আসছে। তো HTML5টাকে বোঝানোর জন্য আমরা বলবো যে ডক টাইপ HTML, তাহলে বুঝাই দিব, এই জিনিসটা লেখার মাধ্যমে বুঝাই দিব যে এটা হচ্ছে HTML5 কে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, আচ্ছা তো এখানে আমরা এটা তো লিখলাম, তার পরবর্তীতে আমরা আরো অনেকগুলো জিনিস ইউজ করি, সেটা হচ্ছে এর মধ্যে একটা জিনিস আছে এখানে, যদি আমি একটু আপনাদের আমাদের এখানে ধরেন আমি কোথায় 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 মানে আরেকটা ফাইল খুলে রাখি আপনাদের সুবিধার্থে। এখানে আমরা একটা ফাইল খুলে দুইটা একসাথে কাজ করি। ওকে, আমি এখানে আরেকটা ফাইল খুলে রাখি। আহ, এখানে একটা নিউ ফাইল দিই, নিউ ফাইল দিলাম, তারপর হচ্ছে এখানে সেভ দিলাম, এটারে সেভ দিয়ে করলাম কি, ধরেন টেস্ট, টেস্ট ডট এইচটিএমএল লিখে দিব। আমার এটা যদি আমি লিখে দিই আমার এখান থেকে খুঁজে কষ্ট করে বের করতে হবে না কোনটা এইচটিএমএল, আমি চাইলে এখান থেকে চুজ করতে পারি, কিংবা ডিরেক্ট আমি হচ্ছে ধরেন এটা ফার্স্টে এরকম থাকে, আমি যদি টেস্ট ডট এইচটিএমএল লিখে দিই দেখবেন এটা এরকম এরকম করে আপনার ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। সো আপনি অল ফাইলস এটা না চেঞ্জ করলেও চলবে। দেখেন আমাদের এটা কিন্তু টেস্ট ফাইল নামে একটা তৈরি হয়ে গেছে। আমরা আপনাদের গতকাল ক্লাসে একটা দেখাইছিলাম যে একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা করি কি, যে ওই যে আপনার শিফট চেপে ওয়ানে চাপ দিই, তাই না? শিফট চেপে ওয়ানে চাপ দেওয়া মানে হচ্ছে যে এক্সক্লেমেটরি সাইনটা বের করা, করে আপনি যদি ট্যাব কিংবা এন্টার প্রেস করেন দেখবেন যে একটা অটোমেটিক্যালি আপনার স্ট্রাকচারটা এসে পড়ছে। দেখেন এই যে আমাদের অটোমেটিক্যালি স্ট্রাকচারটা এসে পড়ছে। এখন দেখেন এখানে অনেকগুলো নতুন নতুন জিনিস আছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইএন। এটার মানে কি, ধরেন আমি এখানে যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে চাই যে আমার ওয়েবসাইটের ভাষাটা কি হবে, হ্যাঁ ভাষাটা হচ্ছে আমার ইংলিশ। সো আমি এটা করবো কি, এখানে বলে দেবো যে আমার ওয়েবসাইটের ভাষাটা হচ্ছে ইংলিশ, তো আমি এটা লিখে দিলাম। যদি আপনার ভাষা হয় বাংলা তাহলে আপনি কি লিখবেন, BAN লিখবেন। ঠিক আছে, আপনার ভাষা যদি হয় যে ইংলিশের, ইউএস এর, ইউনাইটেড স্টেটসের আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ফলো করবেন আপনার ওয়েবসাইটে, তখন তাহলে এইভাবে করে লিখবেন। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে তার পরবর্তীতে আরেকটা জিনিস আছে, দেখেন মেটা ক্যাটসেট ইউটিউব 8। আচ্ছা এই জিনিসটার কাজ কি দাঁড়ান দেখাই আমি আপনাদের। ধরেন আমি প্রথম আলো নিউজ পেপার, আমি ওদের নিউজ পেপারে একটু ঢুকি। এই যে দেখেন আহ, আজকে প্রথম আলোর একটা হেডিং আছে এরকম, যে প্রতিদিন 3টের বেশি ধর্ষণের ঘটনা ঘটতেছে বাংলাদেশ জুড়ে, এখন ধর্ষণের ঘটনা ঘটতেছে। এটা খুবই দুঃখজনক। আমরা আমাদের আশেপাশে সতর্ক থাকব, আমাদের আশেপাশে আমাদের মা বোনদেরকে টেক কেয়ার করার চেষ্টা করব, এটাই। যাই হোক, তো আমরা যেটা নিয়ে করতে চাইছিলাম, ধরেন আমাদের এই হেডলাইনটা হচ্ছে আমি কপি করতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। ধরেন এই হেডলাইনটা আমাদের ওয়েবসাইটে কপি করে দিতে যাচ্ছি। ওকে আমি কপি করলাম, কপি করে ধরেন আমার ওয়েবসাইটে দিয়ে যাচ্ছি, কোথাও আমি একটা দিব, ধরেন ধরেন এখানেই দিব, ঠিক আছে এখানে দিলাম। এখানে ধরেন এখানে আরেকটা হেডিং দেবো আমি। আচ্ছা এই হেডিংটা আমি কেটে দিয়ে এখানে ধরেন আমি হেডিংটা দিলাম, ঠিক আছে এরকম একটা হেডিং দিলাম। আচ্ছা এখন হতে পারে যে আপনার ভিজুয়াল কম্পোজার যে এডিটরটা ইউজ করতেছেন এটা নাই, ঠিক আছে, এটা না থাকে আপনার অন্য একটা কোড এডিটর থাকতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি যদি বাংলা লেখাটা লেখেন দেখবেন আপনার এটা শো করতেছেন, এটার জন্য আপনার দেখবেন যে একটা ইউনিকোড নামে একটা জিনিস আছে।
ইউনিকোড UTF-8 নামে একটা জিনিস, আমি একটু চ্যাটে লিখে দিচ্ছি। এটা আপনারা এনেবল করে নেবেন আপনাদের ব্রাউজারে, বা একটু সার্চ করলেই পাবেন, আমি লিখে দিচ্ছি। ভাই এখন পেপার পত্রিকা বা নিউজ খুললে খুব খারাপ লাগে, যে পরিমাণ দেশে ধর্ষণের রেট বেড়ে গেছে, সত্যি খুব দুঃখজনক। আচ্ছা যাই হোক, যেটা লিখতে নিয়েছিলাম যে ইউনিকোড, ঠিক আছে, ইউনিকোড UTF-8, UTF-8 নামে একটা জিনিস আছে। এটা আপনি আপনার ব্রাউজ মানে আপনার টেক্সট এডিটর এনেবল করে নেবেন, অপশনটা অন করে নেবেন, তাহলে দেখবেন যে আপনি ওয়েবসাইটে বাংলা লিখতে পারতেছেন। এখন কথা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো একটা ভিন্ন ভাষা আপনি প্রকাশ করতে চান, যে আপনার ওয়েবসাইটে আপনি বাংলা কিংবা ইংলিশ বাদে আপনার আমাদের ওয়েবসাইটে সকল ভাষা কি ডিফল্ট কি থাকে, ইংলিশ থাকে না? হইতে পারে আপনি চাইনিজ ভাষা লিখবেন, কিংবা আপনি জার্মান ভাষা লিখবেন, স্প্যানিশ ভাষা লিখবেন, আরবিক ল্যাঙ্গুয়েজ লিখবেন, কিংবা আমাদের ভাষা বাংলা লিখবেন আপনি। সো এইসব ল্যাঙ্গুয়েজ লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে মেটা ক্যাটসেট নামে একটা জিনিস আছে, আমাদের যে টাইটেলটা যেখানে থাকে এটা ঠিক আগে মেটা নামে একটা জিনিস আছে, এটা আমরা একটা ট্যাগ খুলবো, এই যে এটার মতো করে একটা ট্যাগ খুলবো আমরা। এই ট্যাগের কোনো এন্ড ট্যাগ নাই, এটা হচ্ছে একটাই ট্যাগ থাকে। এটার পরে আমরা কি লিখবো, একটা অ্যাট্রিবিউট লিখবো, ঠিক আছে, ক্যাটসেট। এটার ভিতরে আমি লিখে দিব যে হচ্ছে আপনার এইখানে যেরকম করে লেখা আছে আপনার দেখতে পাচ্ছেন UTF-8 হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রান্সলেশন, কি যেন একটা, দাঁড়ান আমি বলতেছি। UTF-8 আমি ফুল মিনিংটাই ভুলে গেছি। ইউটিএফ ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল, আচ্ছা ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, আচ্ছা ঠিক আছে, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা দিয়ে বোঝায় যে আপনার যদি নিজস্ব ভাষা যেটা ইংলিশ আছে সেটা ছাড়া যদি অন্য কোনো ভাষা আপনি প্রকাশ করতে চান ওয়েবসাইটে, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের একটা জিনিস উল্লেখ করে দিতে হবে, UTF-8। ঠিক আছে, UTF-8 লিখে দিলাম আমি, UTF-8 লিখে দিলাম। তারপর যদি আমি আমার ওয়েবসাইটটা শো করাইতে চাই, দেখবেন আপনারা এখানে আমার এই যে প্রথম হেডলাইনটা এসে পড়ছে, ঠিক আছে। আপনি এটা লিখে যদি অন্য কিছু দিতে চান, ধরেন আপনি অন্য একটা টেক্সট দিতে যাচ্ছেন, অন্য কোথাও একটা এরকম কিছু একটা দিলেন, ধরেন এরকম কিছু একটা দিলেন, আপনি জাস্ট চেঞ্জ করে দেন, কপি করেন, দেখবেন আপনার এই টেক্সটে এসে পড়ছে। ওকে, আচ্ছা আমাদের এই টেক্সটে এসে পড়লো, দেখছেন? আমাদের টেক্সটে আনলাম, আনার পর হচ্ছে আমি যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যদি রিলোড দিই, আচ্ছা এটা আমি সেভ করি না, অবশ্যই আমার সেভ করতে হবে। দেখেন সেভ না করলে কি হয়, এরকম সাদা হয়ে থাকে, রাইট? সেভ দিলাম, দেখেন আমাদের ওয়েবসাইটে টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। সো আপনি যদি কখনো বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনার এই যে মেটা ক্যাটসেট UTF-8 টা ইউজ করবেন। আর আপনি চাইলে এখানে HTML এখানে এসে ল্যাঙ্গুয়েজ ইংলিশের জায়গায় আপনি বলে দিলেন যে বাংলা, ঠিক আছে, BAN বা এরকম কিছু দিয়ে দিলেন। আচ্ছা একটু হোল্ড করবেন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে আপনি যদি এখানে আসেন, এখানে আসলে দেখতে পারতেছেন যে আমরা ইংলিশ ইউএস ইউজ করছি, বাংলা ইউজ করলে শুধুমাত্র বাংলা লিখবেন। তো যাই হোক, আমরা ধরেন এটা আপাতত রাখি, এটা আমরা এটা দিয়ে আপাতত আপনাদের বুঝাই। তারপর দেখেন কয়েকটা জিনিস আছে, যে আমরা যখন ডিরেক্ট একটা শর্টকাট কি ইউজ করি, করার পর দেখবেন যে এই ধরনের জিনিসগুলো এসে পড়তেছে। এখন এই জিনিসগুলো আসলে কেন আসে, এটা তো একটা প্রশ্ন, যে আমরা বাংলার জন্য না হয় দিলাম, কিন্তু পরবর্তীতে দেখেন আরো অনেকগুলো জিনিস আছে, মেটা ট্যাগ, ভিউপোর্ট, কন্টেন্ট, ইনিশিয়াল স্কেল, এটার কাজটা কি? এটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট দেখি, দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম, এটা এটা হচ্ছে আমার ধরেন একটা ওয়েবসাইট আমার আজ থেকে কয়েক বছর আগে ডেভেলপ করা। তো আমার এই ওয়েবসাইটটা দেখেন আমার দেখতে এরকম দেখা যাচ্ছে, তাই না? এখন যদি মনে করেন আমি ওয়েবসাইটটাকে মোবাইলে ভিউ করি, তাহলে দেখতে কেমন দেখা যাবে একটু দেখি। মোবাইলে যদি ভিউ করি, তাহলে ধরেন আমি এটার একটু সরাই দিই এখানে, দেওয়ার পর আমি যদি এখানে মোবাইলের ভিউটা ওপেন করি, ধরেন আমি এখানে থেকে আইফোন 6s 7 প্লাস এটা দিলাম, দেখেন এটা আমার আইফোনে দেখতে আমার মানে ডিভাইসটা বা আমার ওয়েবসাইটটা কিরকম দেখাবে এরকম। ধরেন আমি ট্যাবলেট ওপেন করতে চাই, দেখেন ট্যাবলেটের দেখতে কিরকম দেখাবে। তাই আমি এটার আরেকটা রিলোড দিই, এটা ভেঙে যাচ্ছে কেন? আচ্ছা এই যে ধরেন আমি ট্যাবলেট ওপেন করলাম, ঠিক আছে, ট্যাবলেট আমার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। সো আপনি যেই ডিভাইসে দেন না কেন, এই যে আপনার ট্যাবলেটে দেখতে একরকম, আপনার মোবাইলে দেখতে আরেক রকম, এই জিনিসটার কারণটা কি? এটা হচ্ছে আপনার এই জিনিসটাকে কি বলা হয়, রেসপন্সিভনেস। হ্যাঁ, একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ তখনই বলা হবে যখন ওয়েবসাইটটা সুন্দর মতো ডেস্কটপ অপটিমাইজ থাকবে, ডেস্কটপে দেখতে সুন্দর দেখাবে, এবং মোবাইল এবং ট্যাবলেট ভিউতেও যেন সুন্দর দেখায়। এই জিনিসটা যে আমরা সুন্দর করে অপটিমাইজ করতেছি, এটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভনেস। তো আপনাদের ওয়েবসাইটের ব্রাউজারে বা আমরা যখন হচ্ছে কোড করি, কোড করার সময় আমরা এই ধরনের একটা মেটা ট্যাগ ইউজ করব। এইটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা সুন্দর মতো অপটিমাইজ হবে এবং রেসপন্সিভনেসের ক্ষেত্রে আমাদের একটা বিশাল একটা উপকার করবে। এখন কথা হচ্ছে, এই যে মেটা ট্যাগগুলো আমরা ইউজ করি, এইটার আরেকটা বড় উপকার হচ্ছে যারা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ নিয়ে কাজ করে। আপনারা এসইও নাম শুনছেন কখনো? আপনাদের মধ্যে কারো এসইও জি এর ব্যাপারে ভাইয়া আইডিয়া আছে? শুনেছি। হ্যাঁ,
যারা এসইও নিয়ে কাজ করে, সার্চ ইঞ্জিন শুনেছি ভাইয়া। অপটিমাইজেশন, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যেরকম একটা কাজ, এটা একটা সেক্টর, গ্রাফিক ডিজাইনিং একটা সেক্টর, ডিজিটাল মার্কেটিং একটা সেক্টর, তেমনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা আলাদা একটা সেক্টর, যেখানে আপনার ওয়েবসাইটটাকে আপনি কিভাবে করে সার্চ পেজে, গুগলে সার্চ পেজে প্রথম দিকে নিয়ে আসবেন, সেইটাকে হচ্ছে কাজ করা, এই জিনিসটা কাজ করাটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, তারা সাধারণত এই মেটাটেকগুলোর উপকারিতাটা বেশি করে বুঝতে পারে। এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটটাকে আপনি যখন মানে এসইও করবেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ওয়েল অপটিমাইজ করবেন, দেখবেন আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত গুগলে ফার্স্ট পেজে এসে পড়ছে। আচ্ছা, যাই হোক, আমরা বাড়তি অনেক কথা বলে ফেলছি, চলেন আমরা আরো কয়েকটা কাজ করে ফেলি এর মাঝখানে। গত ক্লাস পর্যন্ত আমরা অনেকগুলো ট্যাগ দেখছিলাম, তাই না? বলেন তো একজন, কি কি ট্যাগগুলো আমরা দেখছিলাম এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা কতগুলো ট্যাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম? আপনারা সবাই বাসায় তো দেখছেন নাকি, ওইটা প্র্যাকটিস ভাইয়া, করছিলেন না? যে ভাইয়া হেডিং ট্যাগ গুলা দেখছিলাম, বোল্ড, হ্যাঁ, বি বোল্ড, স্ট্রং, স্ট্রং, তারপর ইমেজ ট্যাগ দেখছি, অ্যাঙ্কর ট্যাগগুলো স্ট্রং। দেখছিলাম আমরা, তাই না? হ্যাঁ, অ্যাঙ্কর আচ্ছা। ট্যাগ গুলা দিয়ে কিভাবে লিঙ্ক করে, হুম। তারপর ইমেজ কিভাবে আনি, তিন ধরনের মানে ইমেজ আনা যায়। আবার হচ্ছে আপনার ফোল্ডার থেকে কিভাবে ইমেজটাকে মানে মানে লোকেশনটা চিনিয়ে দেয়, কয়েকটা স্টাইল দেখছিলাম আর কি, আচ্ছা, ইমেজ কিভাবে আনে। আচ্ছা, এই ঠিক তো আছে। এগুলাই, আর হচ্ছে বেসিক বেসিক কোড ফর এচটিএমএল, যেটা ওটা দেখলাম, হুম। বডি কি, হেড কি, এই বিষয়ে আলোচনা করছিলেন আর কি। নিউ এইচটিএমএল ট্যাগস, উই উইল লার্ন নিউ এইচটিএমএল ট্যাগস টুডে। আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। সো ধরুন আমি এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ, আমার এগুলো চলে যাক, এটা বাদ দিই আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি মনে করেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠা মানে সাধারণত বা আজকে বা কালকে যখন উঠেন, তো আমাদের সাধারণত সবার একটা নির্দিষ্ট কয়েকটা রুটিন থাকে না? কি করি আমরা? ঘুম থেকে উঠি, উঠার পরে ব্রাশ করি, ব্রাশ করার পরে হচ্ছে আমরা হয় হচ্ছে যে একটু পত্রিকা নিয়ে বসি, অনেকে অনেকে দেখা যায় কি মোবাইলটা একটু স্ক্রল করি, ফেসবুকে ঢুকি। তারপর দেখা যায় কি যে আমাদের মানে আমার আম্মা কিংবা আপনার বোন যদি বা আপনার ওয়াইফ যদি বাসায় নাস্তা বানায়, আপনি যে নাস্তা করেন, নাস্তা করার পর আপনি ধরেন আর একটু লেটায় থাকেন কতক্ষণ, চা নাস্তা করেন, খাওয়ার পরে হচ্ছে আপনি আপনার কাজে ফেরত যান, ঠিক আছে? তো আমাদের কি একটা নির্দিষ্ট একটা রুটিনের মতো থাকে, তাই না? আমরা এক ধরনের একটা কি যে একটা কাজ করি, কাজের একটা লিস্টের মতো থাকে। সো আপনি যদি কখনো কোনো বাজারে যান, বাজারে যাওয়ার আগে কি করেন বাসা থেকে, যে একটা লিস্ট করে নিয়ে যান, আপনার খাতা বা কলম নিয়ে আপনি বসেন, বসে একটা লিস্ট করেন, লিস্ট করে আপনার বাজারের সদাই যা করবেন আজকের সবগুলো একটা লিস্ট তৈরি করে বাজারে যান, কিংবা আপনার ফোনের মধ্যে আপনি নোটপ্যাড ওপেন করে লিস্টগুলো করেন। তো এখন আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই ধরনের লিস্ট আইটেমগুলো আছে। তো এইগুলোকে আমরা কেমন করে প্রকাশ করি? মনে করেন যে আপনি ধরেন একটা মানে গুছানো একটা লিস্ট করবেন, তো গুছানো একটা লিস্টের নামকে আমরা অর্ডার লিস্ট হিসাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? অর্ডার লিস্ট হিসেবে প্রকাশ করতে পারি। তো আপনি ধরেন আজকে ঘুম থেকে উঠছেন, উঠার পর আপনি সকালবেলা হচ্ছে যে ব্রাশ করবেন, হ্যাঁ, ব্রাশ করলেন, ব্রাশ করবেন, ব্রাশ করব আমি, তারপর কি করব আমি, ধরেন নাস্তা করব, নাস্তাকে, আচ্ছা, এই জিনিসটা আমরা ধরেন এখন ওয়েবসাইটের ভাষায় প্রকাশ করি, চলেন কেমন করে করা যায়। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, আমরা যখন ওয়েবসাইটের জন্য আমরা হেডিংটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছিলাম? এইচ দিয়ে, H1 H2 দিয়ে। তারপর প্যারাগ্রাফকে কি দিয়ে প্রকাশ করতেছিলাম বলেন তো? প্যারাগ্রাফকে কি দিয়ে প্রকাশ পিটেক করছি আমরা? দিয়ে। পি দিয়ে। তারপর হচ্ছে যে আপনার আর কি আছে, অ্যাঙ্কর ট্যাগকে আমরা কিভাবে প্রকাশ করছি? এ দিয়ে। ইমেজ ট্যাগটাকে প্রকাশ এই যে করছি আইএমজি দিয়ে, তাই না? তারপর বোল্ড ট্যাগ, বোল্ড টেক্সটটাকে প্রকাশ করছি বি দিয়ে। তেমনি অর্ডার লিস্ট নামে একটা জিনিস আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে গোছানো একটা লিস্ট। এই গোছানো লিস্ট 1 2 আকারে আসতে পারে কিংবা অন্যরকম ভাবে। এই গোছানো লিস্টগুলোকে আমরা এইচটিএমএল এর ভাষায় অর্ডার লিস্ট বলি বা ওয়েবসাইটের ভাষায় অর্ডার লিস্ট বলি। এখন অর্ডার লিস্টটাকে যদি আমি এইচটিএমএল ট্যাগে রূপান্তর করতে চাই, তাহলে আমার কি লিখতে হবে কি একজন বলেন তো? ওএল ওএল ট্যাগ। ওয়েল নাইস, তো আমি এখন ওয়েল লিখলাম। তো এখন মনে করেন যে আমি অর্ডার লিস্টটা আমি তৈরি করব, আমি লিস্টের জন্য আমার একটি স্ট্রাকচার দাঁড় করালাম। এখন আমার লিস্টের ভিতরে কি থাকবে? লিস্টের ভিতরে আমার লিস্ট আইটেমগুলো এলআই থাকবে। হ্যাঁ, লিস্ট আইটেম থাকবে। তো এলআই অর্ডার লিস্টের ভিতরে আমাদের কি থাকবে? অর্ডার লিস্টের ভিতরে থাকবে আমাদের লিস্ট আইটেম, ঠিক আছে? লিস্ট আইটেম থাকবে। লিস্ট আইটেমটাকে আমরা কেমন করে প্রকাশ করতে পারি? এলআই দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তো আমি লিস্ট আইটেম দিলাম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পর আমি ব্রাশ করব, ব্রাশ করলাম, ব্রাশ করব, তারপর হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পরে আমি কি করতে পারি? আর ঘুম থেকে ওঠার পরে আমি হচ্ছে ব্রাশ করার পর আমি নাস্তা করব। নাস্তা কি কি খাবো আজকে? নাস্তায় ধরেন আপনি, আচ্ছা, ব্রাশ করবো এটা বাদ দিয়ে দিই, ধরেন নাস্তার আইটেম, ঠিক আছে? ভাইয়া এই তো, নাস্তার আইটেম ধরেন এটা, হ্যাঁ, এই যে এই আমাদের তো ধরেন যে পরোটা খাবো, পরোটা, ডিম। হ্যাঁ, ডিম ভাজি, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে যে পরোটা, হ্যাঁ, পরোটা। তো ধরেন আমি একটু আবার তেল ছাড়া পরোটা, পরোটা খাই। তো তেল ছাড়া পরোটা খাইলে আমার কি করতে হবে? তো লিখে দিলাম যে তেল ছাড়া পরোটা, ঠিক আছে? তেল ছাড়া। তারপর ধরেন আমি খাবো কি, যে পরোটা তো খাইলাম, ঠিক আছে? তারপর চা খাবো। হ্যাঁ, তারপর ধরেন চা খাইলাম। তারপর আর কি কি করা যায়? আমরা ধরেন নাস্তা করার পর আর কি করতে পারি বলেন তো? অনেকে পেপার পড়েন, আপনি ধরেন ফেসবুকে স্ট্যাটাস দিবেন, কিংবা আপনি ফেসবুকে হচ্ছে যে ফেসবুক চেক করবেন যে কে কি নোটিফিকেশন দিছে, এগুলো চেক করবেন, ওকে? আচ্ছা,
তো এটা হচ্ছে আপনার সকালের নাস্তার আইটেমের লিস্ট, ঠিক আছে? এটা তাহলে আমরা কি নাম দিব, ধরেন এখানে একটা কমেন্ট করে দিই যে নাস্তার আইটেম, ঠিক আছে? নাস্তার আইটেম কিংবা নাস্তা সকালের কাজ এরকম কিছু একটা দিলেন যে সকাল মর্নিং ওয়ার্ক, ঠিক আছে? মর্নিং টু ডু লিস্ট, ঠিক আছে? টু ডু লিস্ট এরকম কিছু একটা নাম দিলেন, মর্নিং টু ডু লিস্ট। এটার আমি কমেন্ট আউট করবো কেমন করে, একসাথে পুরোটা সিলেক্ট করব, করার পর আমি হচ্ছে কন্ট্রোল চেপে স্ল্যাশ দিব, তাহলে আমার এটা কমেন্ট আউট হয়ে যাবে, যেটা আমার ওয়েবসাইটে শো করবে না। ওকে, কিন্তু আমার এখানে কোডে শো করবে। তো আমার এটা হয়ে গেল। তা আমি একটু চেক করি, দেখি তো দেখতে কেমন দেখা যায়। আচ্ছা, এই দেখেন উই উইল লার্ন নিউ এইচটিএমএল টেক্সট টুডে। সো এই দেখেন অর্ডার লিস্টের আইটেমগুলো কি কি আছে, আমার লিস্ট আইটেম ডিম আছে, আমি সকালে ডিম খাবো, তারপর পরোটা খাবো, চা খাবো, তারপর এফবি চেক করবো, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল আপনার হচ্ছে লিস্ট আইটেম। এখন মনে করেন আপনি আহ, আজকে ধরেন সকালে নাস্তা শেষ, তারপরের কাজটুকু আপনার কোনো রুটিন নাই, আপনার যেটা মন চাইছে আপনি করতেছেন। একসময় আপনি গান শুনলেন, মুভি দেখলেন, তারপর হচ্ছে আবার একটু ঘুমাইলেন, তারপর লাঞ্চ করলেন, তারপর হচ্ছে আপনি আবার উঠে একটু গেম খেললেন, কিংবা আপনি এবার চিন্তা করলেন যে না আমার একটু ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত, যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি। তো আমরা মনে করেন এই ধরনের উল্টাপাল্টা একটা লিস্ট লিখবো, যেটার কোনো অর্ডারিং নেই, নাম্বার নেই। তাহলে এটার আমরা এইভাবে করে নাম দিতে পারি যে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট এরকম কোনো একটা নাম দিলাম, আনঅর্ডার লিস্ট। তো এটার ভিতরে আমাদের কি থাকবে, আগের মতোই থাকবে, লিস্ট আইটেম থাকবে, তাই না? তো লিস্ট আইটেম দিলাম। আচ্ছা, এবার আমি ভিতরে যাই, এখানে গিয়ে আমি আনঅর্ডার লিস্টে কেমন করে লিখবো বলেন তো? ইউএল। হ্যাঁ, ইউএল লিখলাম। তো ইউএল এর ভিতরে আমার কি লিখতে হবে, অবশ্যই লিস্ট আইটেমগুলো লিখতে হবে। লিস্ট আইটেমের জন্য আমার কি করতে হবে, এলআই লিখলেই চলবে। জাস্ট এলআই এলাই। লিখলাম। হ্যাঁ, এলআই লেখার পরে হচ্ছে আমি ধরেন আজকে নাস্তা টাস্তা করার পরে আমি হচ্ছে যে কিছুক্ষণ হচ্ছে গান শুনবো, ঠিক আছে? মিউজিক, হ্যাঁ, মিউজিক শুনবো। তারপরে হচ্ছে মনে করলেন আপনি মিউজিক শুনলেন কিছুক্ষণ, তারপরে হচ্ছে ধরেন আপনি গেম খেলবো। একটু গেম খেললেন, ঠিক আছে? গেম খেলবো। হ্যাঁ, গেম খেলার পর আপনার মনে হলো যে না ঠিক আছে, এখন তো দুপুরের টাইম হয়ে গেছে, এবার একটু লাঞ্চটা করে ফেলাই। লাঞ্চটা করে ফেলি, লাঞ্চের টাইম হয়েছে, লাঞ্চের টাইম করে ফেললাম। এখন তারপর আপনার আম্মা আপনার একটু বকা দিল যে সারাদিন বাসের মধ্যে খালি গান শুনোস, মুভি দেখোস, গেম খেলোস, আর কোনো কাজ কাম করোস না। পরে আপনি চিন্তা করলেন যে না আমার একটু হচ্ছে যে একটু বাসায় কাজ করা দরকার, আমার নিজের রুমটা অ্যাটলিস্ট গুছাই, হ্যাঁ নিজের রুমটা গুছাবো, ঠিক আছে? নিজের রুমটা অ্যাটলিস্ট গুছাইলাম। তারপরে ধরেন আপনি চিন্তা করলেন যে রুম গোছানোর পর আচ্ছা আমার তো নিজেরও অনেকগুলো কাজকর্ম করা দরকার, এর মধ্যে হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করছি, চলেন আমি এবার ওয়েব ডেভেলপমেন্ট শিখি, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, শিখবো, ঠিক আছে? এরকম একটা লিস্ট আইটেম করবো, ঠিক আছে? যেটা এটা হচ্ছে সবচেয়ে টপ লিস্টে থাকা উচিত, তাই না? কিন্তু এটা আপনার সবার লাস্টে চলে গেছে। আচ্ছা, যাই হোক। তো আমরা এই দেখেন আমরা কি করলাম, আনঅর্ডার লিস্টগুলো আমার কি, মিউজিক শুনবো, গেম খেলবো, তারপর লাঞ্চ করলাম, তারপর রুমটা গুছালাম, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম। তো এই ধরনের জিনিসগুলো আপনি দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। এগুলোকে একটা এই যেগুলো দেখবেন যে আপনার অর্ডার অবস্থায় আছে, অর্ডার অবস্থায় বলতে হচ্ছে 1 2 3 4 5 এইভাবে আছে, সেগুলোকে বলা হয় কি আপনার অর্ডার লিস্ট। এগুলোর ডিম মানে পরোটা আপনি যা দিতে চান আপনি দিলেন। তারপর হচ্ছে আনঅর্ডার লিস্টগুলো আপনার কখনো নাম্বার শো করবে না, বাট আপনার এখানে আপনার বুলেট পয়েন্ট দিয়ে আপনার শো করবে। সবাই এতদিন পর্যন্ত বুঝতে পারছেন যে কিভাবে করে লিস্ট আইটেম লিখতে হয়, কিভাবে করে আনঅর্ডার লিস্ট লিখতে হয়? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? না ভাইয়া। আচ্ছা, তো আমরা আরো কয়েকটা জিনিস দেখি, মনে করেন হচ্ছে আচ্ছা ক্লাস কি হচ্ছে, আমাদের ক্লাসে মনে হয় কেউ ঢুকতে পারতেছে না, কারো কি এরকম হচ্ছে ক্লাসে ঢুকতে পারতেছেন না? না ভাই, আচ্ছা, এমন প্রবলেম হয় না তো, আমি ইমোজি ব্যাশ করে 4 5 বার ইন আউট করছি। প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে ফেরত আসি। ওকে, আমরা হচ্ছে কোথায় ছিলাম, আমাদের কোডে ফেরত যাই। কোড কোড কোথায়, এই যে এখানে। সরি। আচ্ছা, তো আমরা ধরেন এখানে আসি, আমাদের কোড কোথায়, কোড এডিটর, এখানে আসলাম। আসার পর ধরেন আমি হচ্ছে এখন গতকাল কয়েকটা জিনিস দেখছিলাম, এর মধ্যে আমি আবার আজকে একটু এটা রিপিট করে, সেটা হচ্ছে মনে করেন আমরা একটা প্যারাগ্রাফ লেখার পর ডামি টেক্সট নিয়ে আসতাম কেমন করে, হচ্ছে যে লরেম ইপসামের ওয়েবসাইট থেকে। তো এছাড়াও ওয়েবসাইটে একটা থেকে হচ্ছে আপনার মনে করেন এই যে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছে, এখানে একটা শর্টকাট আছে ডামি টেক্সট আনার জন্য, সেটা হচ্ছে আপনি লরেম লিখবেন। লরেম লেখার পর আপনি যতগুলো ওয়ার্ডের সেন্টেন্স চান, মনে করেন 5 ওয়ার্ডের আপনি একটা সেন্টেন্স চান, এখানে 5 লিখবেন, দেখবেন যে লরেমের 5 ওয়ার্ডের একটা সেন্টেন্স আপনার এখানে ডামি টেক্সটে অটোমেটিক্যালি এসে পড়ছে। এই যে দেখেন 5 ওয়ার্ড দেখছেন, 1 2 3 4 5। এখন ধরেন আপনি এটা কেটে দিলেন, কেটে দেওয়ার পর আপনি এখানে দিলেন যে লরেম 10, দেখবেন 10 ওয়ার্ডের একটা ফেক মানে একটা কি বলে ডামি টেক্সট এসে পড়ছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই ডামি টেক্সটের কেন দরকার? এখন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সময় সবসময় কিন্তু ক্লায়েন্ট আপনার টেক্সট দিয়ে দেবেন, আপনার ডামি টেক্সট দিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপ করে দিবেন। পরবর্তীতে ক্লায়েন্ট নিজে হচ্ছে যে তার ওয়েবসাইটের কন্টেন্টগুলো নিজে চেঞ্জ করে নেবে। এমন হইতে পারে যে আপনারা কন্টেন্ট দিয়ে দিচ্ছে,
যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডামি টেক্সট ইউজ করতে হবে, তখন আপনি এই ধরনের ডামি টেক্সটগুলো ইউজ করবেন। এখন মনে করেন আপনার ওয়েবসাইটে ডামি টেক্সট 10টা দিলে চলবে না, আপনার দরকার হচ্ছে লরেম 100 এর মতো আপনার শব্দ দরকার। এই যে 100 দেন, 200 দিলে 200 আসবে, 300 দিলে 300, আপনি যদি 500 দেন দেখেন 500 ওয়ার্ড এসে পড়বে। লরেম দিলেন, লরেম দেওয়ার পর যদি আপনি 500 দেন দেখুন 500 ওয়ার্ডের আপনার পুরো টেক্সট এসে পড়ছে, দেখছেন? আচ্ছা, এই জিনিসটাকে, এটার সাইডে একটা ম্যাপ, এই ম্যাপের মতো একটা জিনিস আছে, এটা হচ্ছে আপনি এখান দিয়ে উপরে নিচে যেতে পারেন, কিংবা আপনি ধরেন নিচে আসেন, আপনার মন চাইলো যে এখন এই মুহূর্তে উপরে যাবো, উপরে আমার কোডগুলো দেখা লাগবে, আপনি এখানে ক্লিক করবেন, উপরে চলে যাবেন। আবার নিচে যেতে চান, নিচে চলে যাবেন। আচ্ছা, যাই হোক, আমরা এটা কেটে দিই, কন্ট্রোল জেড যদি দিই আমার আনডু হয়ে যাবে। আনডু হওয়ার পর ধরেন আমি নাম দিলাম, আচ্ছা এখানে দিলাম কত, লরেম, লরেম ধরেন 10 দিলাম, ঠিক আছে, লরেম 10 দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা একটা জিনিস দেখছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে টেক্সটগুলোকে কি বোল্ড করতাম। বোল্ড করার জন্য আমরা কি করছিলাম, আমরা হচ্ছে একটা বি ট্যাগ লিখছিলাম, তাই না? বি ট্যাগটা কেমন করে দিছিলাম, এই যেভাবে করে একটা বি ট্যাগ দিছিলাম। বি ট্যাগের ভিতরে ধরেন আপনি এই যে এই টেক্সটটা আপনি কপি করতে চান, এটা কপি করলেন, কপি করার পর এখানে ফালাই দিলেন, দেখবেন যে এই টেক্সটটা যদি আমরা রিলোড দিই আমাদের ওয়েবসাইটে এসে, ওয়েবসাইট কোথায়, ওয়েবসাইটে এসে যদি একটা রিলোড দিয়ে দেখবেন যে আমার এই ওয়েবসাইটে এই জিনিসটা বোল্ড হয়ে গেল। এটার আরেকটা প্রক্রিয়া কি আছে বলেন তো, বোল্ডের জায়গায় আমরা আরেকটা কি ইউজ করতে পারি? স্ট্রং। হ্যাঁ, স্ট্রং ট্যাগ ইউজ করা যায়। সো আমি চলেন, আচ্ছা এলিমেন্টার আমাদের এইটারে ধরেন কন্ট্রোল যদি বি দেন, কন্ট্রোল শিফট অল্টারনেট দিলাম, আচ্ছা সরি একটা সেকেন্ড, কি ব্যাপার আমার কিবোর্ড কাজ করে না কেন? আরে আচ্ছা, একটু অল করবেন তো, আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যেটা করতে চেয়েছিলাম, এখন মনে করেন আপনার একটা টেক্সট আছে এখানে, হ্যাঁ, সবাই একটু মিউট করেন ভাই, একটু কাইন্ডলি মিউট করেন। আপনাদের বলে বলে মিউট করতে হবে। রিয়াদ ভাই মিউট করেন, রিয়াদ ভাই প্লিজ। আচ্ছা ভাইয়া একটু কাইন্ডলি মিউট করেন, মিউট না করলে কথা বলতে অসুবিধা। আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা মনে করেন আপনার একটা টেক্সট আছে এখানে, আপনি যখন হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবেন, তখন দেখবেন যে আপনার ধরেন আপনার এই টেক্সটে আপনি অনেকগুলো কপি করতে চান, তখন কেমন করে করবেন, আপনি এটা ধরবেন, পুরোটা কপি করবেন, করে কন্ট্রোল সি দিয়ে ভি দিতে পারেন, কিংবা আপনি শিফট অল্টার চেপে জাস্ট ডাউন কিটা চাপ দিবেন, দেখবেন আপনার কপি হয়ে যাচ্ছে। আবার আরেকটা ডাউন কি চাপ দেন, দেখবেন সেম জিনিস কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এমন করে আপনি করতে পারেন চাইলে। আচ্ছা ধরেন আমি এটারে কাইটা দিই, এটারে ধরেন আমি দিলাম কিছু একটা দিলাম যে লরেম 5 দিলাম, ঠিক আছে, কিন্তু 5 দিলেন। ধরেন আপনি যদি একটি স্ট্রং ট্যাগ উল্লেখ করতে চান, তাহলে কেমন করে করবেন, স্ট্রং লিখে আমরা এরকম একটা ট্যাগ খুলবো, স্ট্রং লিখে একটা ট্যাগ খুলবো, খোলার পরে যদি আমি এই টেক্সটারের ভিতরে আনি, এই বোল্ড টেক্সট আর স্ট্রং ট্যাগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, দুইটাই দেখতে একই রকম। তো আমরা এই যে এই জিনিসগুলোরে বলা হয় HTML ফরম্যাটিং, যে এক একটা টেক্সটে আপনি ভিন্ন উপায়ে ভিন্নভাবে প্রকাশ করতেছেন, এই জিনিসগুলোকে কি বলা হয় HTML এ বলেন তো? HTML ফরম্যাটিং। ফরম্যাটিং। হ্যাঁ, তো আমি ধরেন এটারও কেটে দিই, এটার আমি কেটে দিই, এটা আমার লাগবে না, এটা আমি কেটে দিলাম। ধরেন আমি এই যে এই টেক্সটার এখানে এই যে এতটুকু অংশকে আমি একটু চেঞ্জ করাতে যাচ্ছি, ঠিক আছে? এটাকে কেমন করে চেঞ্জ করাবো, ধরেন আমি একটা জিনিস দিলাম, এখানে একটা আই নামে একটা ট্যাগ আছে, এই যে আই ট্যাগটা আমি এখন ইউজ করবো, আই ট্যাগটা ইউজ করলাম, করার পর আমি এই জিনিসটাকে আমি হচ্ছে যে এটার ভিতরে কপি করে নিয়ে আসলাম, কাট করে নিয়ে আসলাম, পেস্ট দিলাম। দেওয়ার পর আমি যদি একটু আমার ওয়েবসাইটে আসি, আবার এখানে এসে যদি আমি রিলোড দিই, দেখবো যে আমার ইপসাম ডলার জিনিসটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এই দেখছেন ইপসাম ডলার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, সবাই দেখতে পারতেছেন জিনিসটা কেমন করে চেঞ্জ হইলো? আচ্ছা আমি একটু বড় করে দিই, সবাই খেয়াল করছেন এটা কি হয়ে গেল? আমি যদি এটা আবার আগের মতো করে দিই, জাস্ট হচ্ছে এটার জায়গায় ধরেন কপি করলাম, করার পর জায়গায় পেস্ট করব, এখানে যদি রিলোড দিই দেখেন এই জিনিসটা আমার নর্মালি টেক্সট আছে, রাইট? আমি যখন এখানে আই ট্যাগ ইউজ করলাম, আই ট্যাগ যদি কোনো টেক্সটের আগে পিছিয়ে ইউজ করি, ঠিক আছে, করার পর যদি আমি এটা রিলোড দিই, দেখেন আমার এই জিনিসটা কেমন হয়ে যাচ্ছে, এই জিনিসটা কেমন হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখছেন আপনার ইটালিক ফর্ম হয়ে গেল। আপনি আই ট্যাগ দিয়ে ইটালিক ফর্ম বুঝায়, সবাই বুঝতে পারছেন কি করছে এখানে? আপনি একটু রেসপন্স করবেন, না করলে তো ক্লাস করে মজা নেই, ঠিক না? দুই পক্ষ থেকে জি ভাই, সমানভাবে থাকতে হবে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পারছেন আশা করি। এই যে আই ট্যাগ যখন ইউজ করবেন, তখন দেখবেন যে একটা টেক্সটের ভিতরে আপনার হচ্ছে এই জিনিসটা আপনার ইটালিক ফর্ম হয়ে গেছে। এখন ধরেন আপনি এই জিনিসটা, আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আপনার ধরেন ধরেন কোন টেক্সটার, আমি ধরেন এখানে আরেকটা টেক্সট খুলি, এখানে ধরেন আমি পি ট্যাগ দিলাম, দিয়ে ধরেন লরেম 8 দিলাম।
এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই অংশটুকুকে আপনি হচ্ছে যে আপনি ইটালিক বানাইতে, ইটালিক ছাড়াও আরেকটা উপায় আছে। এই যেমন আমরা বোল্ডের মতো করে আরেকটা কি ছিল আমাদের, স্ট্রং ট্যাগ ছিল, রাইট? বোল্ডের মতো আরেকটা জিনিস কি, এটার নাম কি? ইএম। স্ট্রং ট্যাগ। তেমনই জি আপনার ভাইয়া। এই যে আই ট্যাগের আরেকটা অল্টারনেটিভের মতো আছে, ওটার নাম হচ্ছে আপনার ইএম ট্যাগ। ঠিক আছে, আমরা ইএম ট্যাগটা ইউজ করি। ইএম ট্যাগটা ইউজ করে আমি ধরেন এটা এখানে নিয়ে আসলাম, আর আপনার যদি ধরেন এটা এখানে পেস্ট দিই। পুনরাবৃত্ত এমফাসাইজ টেক্সট। হ্যাঁ, এইটা দেখেন এটা কেমন করে কাজ করছে দেখেন। এমফেসাইজ টেক্সটটাও কিন্তু আপনার অনেকটা হচ্ছে ইটালিক টেক্সটের মতো, এই যে ইটালিক ফর্মের মতোই কাজ করতে। ঠিক আছে, এটারে কি বলা হয়? ইএম দিয়ে বোঝায় এমফেসাইজড। ইএম মানে হচ্ছে আপনার, এখানে আমি লিখে দিচ্ছি, ইএম ট্যাগ দিয়ে বোঝায় এমফেসাইজড, মানে একটা কোনো ওয়েবসাইটের একটা জিনিসকে খুব গুরুত্ব সহকারে একটা একদম এমফেসাইজ করা হচ্ছে, এটা বোঝায় এমফেসাইজড। এমফেসাইজড, ঠিক আছে, মনে থাকবে। ইএম দিয়ে কি বোঝায়? এমফাসাইজ। হ্যাঁ, এমফেসাইজ। ইটালিক। হ্যাঁ, ইটালিকও মানে ইটালিক তো হয়, মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইটে একটা আপনি গুরুত্ব সহকারে আচ্ছা কোনো আচ্ছা, কিছু ওকে, বোঝাতে চাচ্ছেন। তো বুঝতে পারছি ফুল হ্যাঁ, ফর্মটা ওটার কি। এমফেসাইজ করা হয়। তো আমরা আরো কয়েকটা দেখি। ধরেন আপনি এখানে একটা পি ট্যাগ দিলেন, দেওয়ার পর আপনি এখানে ধরেন লিখলেন কিছু একটা লরেম, ধরেন লিখলেন ফোর। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটার আমি একটা নতুন একটা ট্যাগের ভিতরে নিয়ে আসবো। ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে ধরেন স্মল নামে একটা ট্যাগ আছে। কি নাম? স্মল। এটার ভিতরে আপনি কিছু একটা লিখে দেন যে লরেম 5। ঠিক আছে, দিলেন স্মল নামে ট্যাগটা। দেখেন এখন দেখতে কেমন দেখা যায়। এই যে দেখছেন, এটা একটা ছোট একটা টেক্সট আসছে। এটার তুলনায় এটা কি ছোট না? ছোট কি না? জি ভাইয়া। হ্যাঁ, আপনি এটা, আমরা তো এটা জুম করে রাখছি, এটা আপনি রিসেট করেন, দেখবেন একদম ছোট্ট একটা পিচ্চি একটা টেক্সট আছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা স্মল নামে একটা ট্যাগ ইউজ করছি। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরেকটা ফরম্যাটিং দেখি, HTML ফরম্যাটিং, সেটার নাম হচ্ছে ধরেন DEL। হ্যাঁ, এই নামে একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে ডিলেট ট্যাগ। ঠিক আছে, এটার নাম কি? DEL ডিলেট ট্যাগ। হচ্ছে, হ্যাঁ, ডিলেট ট্যাগ। হ্যাঁ, ডিলেট, ডিলিট টেক্সট, এরকম একটা জিনিস। ডিলিট টেক্সট, এটার আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আপনি এটার ভিতরে ধরেন কোন একটা টেক্সট লিখলেন যে লরেম 5 বা 4 বা 3 লিখলেন। ঠিক আছে, এই যে সেভ দেন। দেওয়ার পর যদি আপনি এখানে এসে রিলোড দেন, দেখবেন যে এই যে আপনি দেখবেন অনেক অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনার বর্তমান প্রাইস হচ্ছে, না, আপনার ওল্ড প্রাইস হচ্ছে $50 বা $50, বা ধরেন আপনার $900 বা $1000। ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, শার্ট কিনবেন, পুরনো মানে আগের প্রাইসটা ছিল আপনার $1000, দেখবেন ওইটা কাইটা দিছে, কাইটা দেওয়ার পর নিচে লেখা আসতেছে যে বর্তমান মূল্য হচ্ছে মাত্র $500। এই ধরনের জিনিস দেখা যায়, দেখা যায় কিনা? জি ভাইয়া, দেখা যায় ই হ্যাঁ, কমার্স ওয়েবসাইট গুলোতে। তখন এইগুলোরে হচ্ছে এইভাবে করে আপনার ফরম্যাটিংটা করা হয়, ডিলেট টেক্সট ইউজ করা হয়। ব্যাপারটা বোঝা গেছে? জি। আচ্ছা, তাহলে চলেন আমরা আরো কয়েকটা জিনিস দেখি। আরো কয়েকটা জিনিসের মধ্যে মনে করেন কি দেখা যায়, কি দেখা যায়, ধরেন এই যে ব্লক কোড নামে একটা আমাদের ট্যাগ আছে। ঠিক আছে, এটার ভিতরে আপনি যদি কোন একটা লরেমের ধরেন একটা ডামি টেক্সট নিয়ে আসেন 20। ঠিক আছে, আমি এটা কি করলাম, আচ্ছা এটা আরেকটু বাড়াই দিই, 20 না দিয়ে লরেম 50 দিই। ঠিক আছে, লরেম 50 দিলাম, সেভ দিলাম। দেখেন এখন আমাদের নর্মালি টেক্সটগুলো শুরু হচ্ছে কোথা থেকে? এই জায়গা থেকে, রাইট? আচ্ছা, এখন একটু দেখতে পারবেন, আমি যদি আমার ওয়েবসাইটে আসি, সেভ দিলাম, তারপর আমার ওয়েবসাইট থেকে রিলোড দিয়ে দেখেন আমি কি করলাম, 50 ওয়ার্ডের একটা লরেম টেক্সট নিয়ে আসলাম এবং ট্যাগটার নাম দিলাম কি? ব্ল্যাক কোড। এই যে দেখেন জিনিসটা দেখছেন কেমন আসতেছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে কি মানুষজন উক্তি দেখি না? উক্তিগুলো দেখবেন যে একটু সাইড দিয়ে আপনার একটু গ্যাপ থাকে, গ্যাপ থাকার পর একটু নিচে আপনার একটা মানে জি স্পেস দিয়ে ভাইয়া। আপনার মাঝখানে একটা কোড লেখা হয়। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে আপনি ব্ল্যাক কোড নামে একটা জিনিস আছে, একটা ট্যাগ, ওটা দিয়ে আপনি উল্লেখ করতে পারেন। আচ্ছা, আমরা আরো কয়েকটা জিনিস দেখে আসি। এই ব্ল্যাক কোডের ভিতরে আপনি চাইলে আরেকটু ফরম্যাটিং করতে পারবেন। কিরকম? ধরেন আপনি চাচ্ছেন, ধরেন অন্য একটা টেক্সট আমরা নিয়ে আসি। ধরেন আমি একটা প্রি টেক্সট আনলাম, আনার পর আমি বললাম আচ্ছা, আই লিভ ইন বিডি, মনে করেন এরকম একটা দিলাম যে আই লিভ ইন বিডি। ঠিক আছে, দেখেন আমি যদি এটা রিলোড দিই, দেখেন আই লিভ ইন বিডি নামে একটা জিনিস এসে পড়ছে। এখন আমি চাচ্ছি যে আমার বিডির উপরে মাউসটা রাখলে যেন আমার এখানে আমার কান্ট্রির পুরো নামটা শো করে। ঠিক আছে, এটা কেমন করে করব? এটা কেমন করে করা যায় দেখেন আমি কেমন করে করতেছি। এ বি বি এর ট্যাগ ইউজ হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি এখানে এ বি
এই যে দেখেন অলরেডি এসে এবিবিআর ট্যাগ নামে একটা জিনিস আছে, এটার ভিতরে আমার এই ট্যাগটা লেখার পর আমার আবার একটা টাইটেলে অ্যাট্রিবিউট লিখতে হবে। টাইটেল ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যাট্রিবিউটের ভিতরে আমি যে জিনিসটা শো করাতে চাই ওইটা লিখে দিব। ধরেন আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। বাংলাদেশ লেখার পর এখানে আমি এসে এই যে দুইটি জিনিসটা কেটে দিই, দুই জিনিসটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে জাস্ট লিখে দিই যে মাঝখানে বি, আচ্ছা বিডি, সেভ দিলাম। তারপর যদি আমি একটু রিলোড দিই আমার ওয়েবসাইটটা, দেখবেন যে আমার বিডি নিচে একটা ডট ডট নামে একটা জিনিস এসে পড়ছে। এই যে দেখছেন আমি মাউসটা যখন হোভার করতেছি বা এটার উপরে নিচ্ছি, বাংলাদেশ লেখাটা আসতেছে, সবাই উল্লেখ দেখতে পারতেছেন? জি আচ্ছা জি ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ বলা হয়। অ্যাব্রিভিয়েশন ট্যাগ যদি ইউজ করেন আপনি এই ধরনের টাইটেল একটা দিয়ে এখানে অনেক কিছু ইউজ করেন। ধরেন আপনি বিডির জায়গায় আপনি দিলেন যে ইউএস, ঠিক আছে, ইউএস দিলেন, আপনি এখানে লেখা দিলেন যে ইউনাইটেড স্টেটস, মানে আপনার যা মন চায় আপনি লিখবেন ইউনাইটেড স্টেটস, এরকম কিছু একটা লিখবেন, সেভ দেন। তারপর যদি আপনি এখানে রিলোড দেন, এবার এই জায়গাটা ইউএস হয়ে গেল, তারপর এখানে মাউসটা নেন, দেখবেন ইউনাইটেড স্টেটস আসছে। ওকে, আচ্ছা আমি বাংলাদেশি রাখি, আমি বাংলাদেশের বাসিন্দা। আচ্ছা আর কি কি করা যায়, আমরা একটু আরো কয়েকটা ফরম্যাটিং দেখি। ধরেন আপনি এইখানে এই যে ব্ল্যাক কোটের এখানে ধরেন আপনি এই জায়গায় আমি এটাকে কেটে দিই, আচ্ছা এটার পরে কাটি, ধরেন এটা আমি কাট করে এটার ভিতরে আমি একটা কিউ নামে একটা ট্যাগ দিতেছি, দেখেন কিউ, ঠিক আছে, কিউ নামে ট্যাগ দিয়ে আমি করলাম কুইটারে পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি দেখবেন এখন একটা পার্থক্য দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে। দেখেন এখানে একটা ইনভার্টেড কমা আসছে, আপনারা খেয়াল করতেছেন, আমি একটু প্লাস করি, জুম করি, তাহলে বুঝতে পারবেন। এই দেখছেন একটা ইনভার্টেড কমা এসে পড়ছে, ইনভার্টেড কমাটা খেয়াল করছেন, ইনভার্টেড জি কমাটা ভাইয়া, কেমন করে আসলো, ইনভার্টেড কমাটা আসলো জি। কারণ আমি এখানে একটা কিউ নামে একটা ট্যাগ ইউজ করছি। ওকে, আচ্ছা তারপর আর কি করা যায় আমরা একটু দেখি। ধরেন কিউ তো ইউজ করলেন, আপনি মনে করেন অ্যাড্রেস নামে হচ্ছে আপনার একটা ট্যাগ আছে, আপনি মনে করেন অ্যাড্রেসের ভিতরে আপনি লিখলেন যে হাউস, ধরেন 68, আর ধরেন আচ্ছা আমি লিখলাম রোড 18, এরকম কিছু একটা লিখলাম, ঠিক আছে, ধরেন উত্তরা ঢাকা, এরকম কিছু একটা লিখলাম। কারণ আমি আমার একটা অ্যাড্রেস লিখলাম, দেখি এটা দেখি আমাদের ওয়েবসাইটে কেমন করে শো করে। দেখছেন আপনি যখন কোনো একটা অ্যাড্রেস নামে এরকম একটা ট্যাগ ইউজ করবেন, তখন দেখবেন যে আপনার বাসার অ্যাড্রেস কিংবা এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর করে একটা ইটালিক ফর্মে কিংবা একটু সামান্য বাঁকাভাবে আপনার এই জিনিসটা শো করতে হবে। তাহলে বোঝা গেছে এটা ট্যাগটার নামটা কি, ট্যাগের নাম কি, অ্যাড্রেস। হ্যাঁ অ্যাড্রেসটা। আচ্ছা চলেন তাহলে আমরা আরো কয়েকটা জিনিস দেখি। মনে করেন আমরা তো অনেক কিছু দেখছি তাই না, আমাদের ওয়েবসাইটে অনেক ট্যাগের মধ্যে অনেক কিছু করে ফেলছি। এখন আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা টেক্সটকে আপনি একটু কালার করতে চাচ্ছেন, হ্যাঁ, ধরেন আপনি এই যে উই উইল লার্ন নিউ এইচটিএমএল ট্যাগস টুডে, এই জিনিসটাকে ধরেন আপনি একটু কালার করতে চান, কেমন করবেন, কেমন করে করা যায়। এখন এইচটিএমএল এর কয়েকটা স্টাইল অ্যাট্রিবিউট। হ্যাঁ এইচটিএমএল এর হচ্ছে এইচটিএমএল কিংবা সিএসএস এ আপনি একটা ওয়েবসাইটকে কালার করবেন, ডিজাইন করবেন, এটার কয়েকটা প্রক্রিয়া আছে। এর মধ্যে আমার এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে এটার মধ্যে আমি ধরেন একটা কালার করব, এটার জন্য দেখেন আমরা আগে কয়েকটা জিনিস দেখছিলাম যে অ্যাঙ্কর ট্যাগটা আমরা কেমন করে ইউজ করতাম, লিস্ট আইটেম, তারপর হচ্ছে কি বল ইমেজ ট্যাগটা কেমন করে ইউজ করতাম, এটার ভিতরে একটা ট্যাগ দিতাম, ট্যাগের ভিতরে কি করতাম একটা অ্যাট্রিবিউট আর একটা ভ্যালু দিতাম, রাইট, দিতাম কি না বলেন। জি ভাই। হ্যাঁ ট্যাগের ভিতরে যখন কোনো কিছু দেই ওটা কি হয়ে যায় তখন অ্যাট্রিবিউট হয়ে যায়। ধরেন আমার h1 এর ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট দিব, ওটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল দেওয়ার পর আমি আবার একটা মানে ইকুয়ালস টু সাইন দিব, তারপর হচ্ছে ডাবল কোড দিব, কোড দেওয়ার পর এটার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আমি আমার স্টাইলটা উল্লেখ করে দেবো। ধরেন আমি স্টাইলটা দিব হচ্ছে কালার, কালার দিলাম হচ্ছে ধরেন আমি কি কালার দাও যে এখানে একটা ব্রাউন কালার দিলাম, কিংবা আপনি একটা লিখে দিলেন যে কোনো একটা কালার। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার যখন স্টাইলের পর একটা অ্যাট্রিবিউট দিতে হচ্ছে, এখন যখন আপনি একটা ওয়েবসাইটকে স্টাইলিং করবেন, স্টাইলিং করার সময় আপনার খেয়াল রাখতে হবে এই ধরনের জিনিসগুলোতে আপনার অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে এটা ভ্যালুটা কেমন করে কাজ করতেছে, এখানে একটা প্রপার্টি দিতে হবে আপনার, প্রপার্টি দিতে হবে। প্রপার্টিটা হইতে পারে কালার, প্রপার্টিটা হইতে পারে আপনার সাইজ, প্রপার্টিটা হইতে পারে আপনার কি বলে যে আপনার কি বোঝা যায়, টেক্সট লাইন। হ্যাঁ টেক্সট লাইন বা যে কোনো কিছু হতে পারে। আর পরবর্তী জিনিসটা হচ্ছে আমি একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে দেবো। কারণ আমি এখানে ব্রাউন কালার দিলাম, দেখি আমার ওয়েবসাইটটা এখন দেখতে কেমন দেখাবে, দেখছেন আমার একটা ব্রাউন কালার হয়ে গেল। এখন আপনি এটা চেঞ্জ করে যদি আপনি রেড দেন কিংবা আপনি এটা দিলেন যে ব্লু কালার, ঠিক আছে ব্লু দিলেন, এই যে দেখেন ব্লু আসবে, দেখছেন এখন কি আসে বলো, ব্লু আসে বলো। এখন আপনি চাইলে এই জায়গার জিনিসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে এখানে ধরেন আপনি আরেকটা জিনিস অ্যাড করবেন, ঠিক আছে, আরেকটা জিনিস অ্যাড করার জন্য আপনাকে এটার একটা স্পেস দিলে, দেওয়ার পরে ধরেন আপনি এখানে কিছু একটা লিখলেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, দেওয়ার পর ধরেন আপনি এই যে কর্নফ্লাওয়ার ব্লু, এই কালারটা অটোমেটিক্যালি শো করতেছে, কিংবা ধরেন এই যে
বার্লি উড এই কালারটা আমি দেবো, ঠিক আছে? বার্লি উড কালারটা দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। দেওয়ার পর যদি আমি ওয়েবসাইটে আসি, এখানে আসার পর যদি আমি একটা রিলোড দিয়ে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হিসেবে সবাই খেয়াল করছেন কি হইলো এখানে? আচ্ছা, এইখানে এটা ছাড়াও আমি আরো অনেকগুলো জিনিস দিতে পারি। সেটা হচ্ছে মনে করেন আপনি দিলেন যে ফন্ট সাইজ, ঠিক আছে? ফন্ট সাইজ দিলেন আপনি, ফন্ট সাইজ দিলেন, ধরেন আপনি দিলেন একটা, মানে এটা আপনাদের বোঝার দরকার নেই যে পিক্সেল বা অন্য কিছু কি জিনিস। ধরেন আমি দিলাম 48 পিক্সেল, এটা কথার কথা, একটা জিনিস দিলাম, একটা সাইজ দিলাম মনে করেন, ঠিক আছে? একটা সাইজ দিলাম আমি 48 পিক্সেল। তারপর যদি এখানে রিলোড দিয়ে দেখবেন আবার টেক্সটের সাইজটা বড় হয়ে যাচ্ছে। সো এই ধরনের অনেকগুলো জিনিস আছে, এটারা বলা হয় আপনার ইনলাইন স্টাইল। এটা করে আপনি আপনার HTML এর ট্যাগগুলোকে আপনি কালার করতে পারবেন, আপনার ওয়েবসাইট আপনি কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা যে কোনো কিছু স্টাইলিং করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে আরও কয়েকটা জিনিস দেখি। ধরেন আমি এগুলো কেটে দিই, হ্যাঁ? এই জিনিসগুলো আমি এই ফন্ট সাইজটা কেটে দিলাম। আচ্ছা, অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যখন আপনি প্রপার্টি লিখতেছেন এবং ভ্যালু লিখতেছেন, ভ্যালু লেখা শেষে আপনার অবশ্যই এই যে সেমিকলনটা ইউজ করতে হবে। এটাকে কি বলা হয়? সেমিকলনটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? সেমিকলন যদি আপনি না দেন, ধরেন এটা আমি দিলাম না, এটা অনেক সময় আপনার ওয়েবসাইটের কোডটা কাজ নাও করতে পারে, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যে জি ওয়েবসাইটের ভাই। যে কালারটা দেখতে পারতেছেন, হ্যাঁ? এই যে আমি একটা এখানে একটা ব্লু কালার ইউজ করছি, ধরেন আমি এটা কেটে দিই, এটা আমার লাগবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। এখন একটা ওয়েবসাইটে কালার দেওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে, মানে একই রকমের কালার আপনি অনেকভাবে দিতে পারবেন, ভিন্নভাবে। এর মধ্যে ধরেন আমি যদি এই জায়গাটা একটু ক্লিক করি, ধরেন আমি এই যে জায়গাটা ক্লিক করলাম, দেখেন উপরে একটা জিনিস আছে, দেখেন আমি জাস্ট কি করতেছি, মাউসটা এটার উপরে দিছি, নেওয়ার সাথে সাথে দেখেন আপনি যখন মাউস এখানে নিচ্ছেন একটা জিনিস এসে পড়ছে। আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, ধরেন আপনি এই কালারটা দিলেন, দেওয়ার পর এখানে আসেন, দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। এবং আপনি এটার মধ্যে ক্লিক করলে দেখবেন কয়েকটা জিনিস আসছে, দেখেন একটা কোড আসতেছে, দেখছেন? আপনি ধরেন, আচ্ছা আমরা আগের মতো ব্লু কালারটা করি। এক্সকোড, তারপরে আচ্ছা, 8 জিবি। হ্যাঁ আমি এগুলো বুঝাই বলতেছি, একটু ধৈর্য ধরবেন। বুঝাই বলতেছি যে কত ধরনের জিনিস আছে এটা। কারণ আমি ব্লু কালারটা দেখেন কতভাবে প্রকাশ করি, আমি নামটা লিখে প্রকাশ করতে পারি, কিংবা আমি এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন 8 জিবি নামে একটা জিনিস আছে, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন 8 জিবিটা এসে পড়বো। আবার এটা একটা কোড আসলো, এটার বলা হেক্সা কোড। তারপর এটার বলা হয় যে হেক্সা এসএল নামে একটা জিনিস আছে, এটা আসলো। তারপর আমি যদি আরেকটু উল্টাই, দেখেন এটা হচ্ছে 8 জিবি। আরো একটা জিনিস আছে, ধরেন আমি এখানে এটার এই জিনিসটা করলাম, ধরেন কোথায় কোথায় 8 জিবি। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে কয়েক ভাবে প্রকাশ করা যায়। আপনি একটা কালার প্রকাশ করলেন, কালারটা ব্লু কালার থেকে দেখেন আপনি কত কিছু বানায় ফেলতে পারতেছেন। আমি এখানে যদি আবারও দেখাই আপনাদের, আমি ব্লু কালারটারে ধরেন এখানে কোথায় আছে আমার, ধরেন আমি এখানে এটা আবারও ব্লু লিখতেছি, দেখেন খেয়াল করেন ব্লু কালারটারে আমি এটা লিখলাম, তো ব্লু কালারটা দেখেন আমি কয়ভাবে প্রকাশ করতেছি। একটা 8 জিবি কোড, তারপর হচ্ছে একটা হেক্সা কোড, এটা হচ্ছে হেক্সা কোড। তারপর হচ্ছে এটা বলা হয় যে HSL নামে একটা জিনিস আছে। তারপর আরেকটা হচ্ছে আপনার আপনার হচ্ছে 8 জিবি কোড, ঠিক আছে? হেক্সা কোড, 8 জিবি কোড। তারপর আরও কয়েকটা জিনিস আছে, এগুলো আমি একটা একটা করে শো করবো। তো ব্যাপারটা তাহলে আপনি বুঝতে পারছেন একটা ওয়েবসাইটে আমি কালারটাকে কয়েকভাবে শো করাইতে পারি। এর মধ্যে আমি এগুলো লিখে দিচ্ছি আপনাদের এখানে যে কি কি শো করানো যায়। ধরেন আপনি প্রথমে এক নম্বরটা হচ্ছে আপনার যে কালার নেম, কালার নেমটা হচ্ছে এক্সাম্পল, কালার নেম দিলেন এক্সাম্পল, ধরেন এক্সাম্পল ধরেন এরকম যে এক্সাম্পল হচ্ছে যে ধরেন রেড, ব্লু, গ্রিন, এভাবে করে আপনি কালার প্রকাশ করাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটা আচ্ছা ভাই, আপনাদের কারো কি আনমিউট করা আছে? আমি এখানে একটা মানে বাজে একটা শব্দ শুনছি বাবা, মানে শ বাতাসের মতো। এই যে মাহিম ভাই, আপনার স্পিকারটা একটু অফ করে রাখেন, আপনার স্পিকার থেকে একটা শব্দ আসতেছে। আচ্ছা, আমি অফ করে দিছি। আচ্ছা যাক, যেটা দেখাচ্ছিলাম, বারবার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় এগুলো করলে। আচ্ছা, 2 নাম্বার ধরেন আপনি কালার নেম ভাবে প্রকাশ করতে পারেন। এছাড়া আপনি হচ্ছে 8 জিবি 8 জিবি, ঠিক আছে? 8 জিবি দিয়ে প্রকাশ করতে পারেন, 8 জিবি। আচ্ছা, 8 জিবি দিয়ে প্রকাশ করতে পারেন, কিংবা আপনি হ্যাঁ, কিংবা আপনি 8 জিবি নামে একটা জিনিস আছে, ঠিক আছে? 8 জিবি, ঠিক আছে? এখন দুইটার কাজ দুই রকম। কারণ 8 জিবি জিনিসটা কি? 8 জিবি জিনিসটা হচ্ছে আপনার 3 ভাবে কাজ করে। এটা হচ্ছে এখানে ধরেন আপনার একটা জিনিস থাকবে, আপনার 8 জিবি কোডটা দেখছেন, এই দেখেন এখানে 8 জিবি কোড কিন্তু অলরেডি আছে। 8 জিবি কোডটা কেমন করে শো করে দেখেন, প্রথমে একটা 8 জিবি থাকে, আর এই যে ব্রেকেটের যে অংশটুকু থাকে, ব্রেকেটের অংশটুকু কি আপনার, ব্রেকেটের অংশটুকু হচ্ছে এক একটা কালার। এই কালারগুলোর প্রপার্টিগুলো কি কি? প্রথমটা হচ্ছে রেড,
তারপরেরটা হচ্ছে আপনার গ্রিন, তারপরেরটা হচ্ছে আপনার ব্লু। তো এটা হচ্ছে এক একটা মান, এক একটা কালারের মান যখন আপনি বসাবেন, মান বসাইলে আপনার এই জিনিসগুলো এসে পড়বে, ঠিক আছে? এইগুলো এক একটা মান বসাবেন এখানে। মানগুলো কি এক একটা হচ্ছে রেড গ্রিন ব্লু এর সমন্বয়ে এক একটা মান। আমরা কি ওই যে ছোট থাকতে কালার শিখছিলাম না, যে লাল নীল মিশালে একটা কালার তৈরি হয়, তারপর সবুজ কালার লাল, তারপর হচ্ছে হলুদ, কিংবা নীলের সাথে হলুদ এগুলো মিশায় সবুজ কালার, এই ধরনের জিনিসগুলো আমরা ছোটবেলায় শিখছিলাম না? শিখছিলাম কিনা? জি ভাই। তেমনই আমাদের সবগুলো কালার কিন্তু এভাবে করে আসে। ওয়েবসাইটে যে আপনার কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লাল, তারপর হচ্ছে সবুজ, নীল, এগুলো সমন্বয়ে এক একটা কালার তৈরি হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি 8 জিবি, এই যে 8 জিবির ফরম্যাটটা হচ্ছে এরকম করে লিখতে হয় আপনার। আর মাঝখানে একটা নাম্বার থাকে, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার। তাহলে এটা কিসের সমন্বয় হচ্ছে বলেন তো? কিসের সমন্বয় হচ্ছে এটা? রেড গ্রিন ব্লু। হ্যাঁ, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এরপর আর কি কি আছে? যে এই যে মানগুলো আছে এখানে, যে মানগুলো বসবে, মানগুলো কত থেকে কত পর্যন্ত হবে? মানগুলো হচ্ছে আপনার, মানগুলো হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত মান হয়, ঠিক আছে? এই যে দেখেন এখানে 0 0 আছে, 255, মনে করেন এখানে আমি দিলাম 10, দেখেন 10 দেওয়াতে, আর এখানে দিলাম ধরেন আমি 100 দিলাম, দেখছেন? 100 দিলাম, ঠিক আছে? 100 দিলাম, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে মনে করেন আবার 100 দিই, ঠিক আছে? 100 দিই, দেখেন এটার কালারটা একটু চেঞ্জ হচ্ছে। ধরেন আমি এটাতে দিলাম হচ্ছে 150 দিলাম, দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, 150 দিই, 150 বা 15 দিলাম, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেলো। মানে এটার মানটা হচ্ছে আপনি যেটাই দেন না কেন, আপনার একটা নতুন করে একটা কালার শো করবে। মানগুলো হচ্ছে 0 থেকে 255-র মধ্যে। সবার মনে থাকবে এটা কি? জি ভাই। আচ্ছা, এবার আসতেছে 8 জিবি এ। 8 জিবি এ জিনিসটা পুরো সেম। এখানে একটা বাড়তি একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আপনার হচ্ছে আলফা কোড। হ্যাঁ, আমরা যদি হচ্ছে ধরেন এগুলো কেটে দিই, এগুলো কেটে দিলাম, এখানে এসে যদি মনে করেন আমি সার্চ করি যে HTML কালার কোড, এই যে একটা ওয়েবসাইট আছে HTML কালার কোড নামে, এই ওয়েবসাইটে যদি আসেন আপনি কোডগুলো দেখতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি এই যে এই কালারটা দিলেন, এই কালার দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে একটা কালার চুজ করলেন, করার পর আপনি এই যে এটা দিলেন, এটা দিয়ে আপনি কোনো একটা উঁচু নিচু করলেন। তো এই ধরনের জিনিসগুলো আপনি করতে পারেন। আচ্ছা, ধরেন আমি আরও কয়েকটা জিনিস করি, আরও কয়েকটা HTML কালার কোডস থেকে সার্চ করলাম, যতগুলো আছে ওয়েবসাইট আপনি ওপেন করতে পারেন, আপনি একটা একটা করে দেখতে পারেন। ধরেন আমি এগুলো ওপেন করলাম। আচ্ছা, এরপর একটা আছে, আমার নামটা হচ্ছে সম্ভবত ফ্ল্যাট ফ্ল্যাট ইউআই কালার্স, এই যে এটা, আমি এটা ওপেন করি। এই যে এইখানে গেলে আপনি কালারগুলো খুঁজে বের করতে পারবেন, মানে একটা ওয়েবসাইটে কালারগুলো কেমন করে শো করে, এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা একটা করে দেখাবো আপনাদের, কোনো সমস্যা নাই। আচ্ছা, চলেন এবার আমরা 8 জিবি নিয়ে একটু পড়াশোনা করি। 8 জিবি এই জিনিসটা কি? মনে করেন এই যে ধরেন এই যে কালারটা দেখতেছেন, এটার পরবর্তীতে ধরেন আমি এখানে একটা কালার দিই, ধরেন আমি এটা মুছে দিই, এটা মুছি, এটা মুছে ধরেন আমি একটা কালার দিই, ধরেন এটার কালার দিলাম আমি ব্লু, ঠিক আছে? ব্লু দিলাম, ব্লু কালারটা দেখেন। এটার 8 জিবি কোডটা কি? 8 জিবি কোডটা হচ্ছে এটা। এখন এটা শেষে যদি আমি মনে করেন একটা কমা দিব, ঠিক আছে? কমা দেওয়ার পর কমাটা দিতে হবে ভিতরে, ব্র্যাকেটের ভিতরে কমাটা দিলাম, দেওয়ার পরে একটা প্যারামিটার নামে একটা জিনিস আছে। জিনিসটা হচ্ছে মনে করেন একটা কালার আছে, কালারটা কি গাঢ় হয় আবার হালকা হয় না? আচ্ছা, আমি ধরেন আমি একটু সেভ দিই, সেভ জি দিয়ে ভাই। আপনাদের দেখাই। আমি একটু আপনাদের লাইভ দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কালারটা কিরকম আছে দেখতে, এখন এরকম, তাই না? এখন একটা কালারের কি গাঢ় আছে আবার হালকা ফর্মও আছে, রাইট? এখন মনে করেন আমি এটার এখানে একটা কাজ করি, এখানে একটা একটা কমা দিলাম, দেওয়ার পরে এই যে আমরা এখন করব কি, গাঢ় থেকে আমরা একটু হালকা করব। কেমন করে? এটার একটা প্যারামিটার আছে, প্যারামিটারের মানটা হচ্ছে আপনার 8 জিবি জিনিসটা পুরোটা সেম, ঠিক আছে? 8 জিবি জিনিসটা পুরোটাই সেম, খালি একটা পার্থক্য আছে এখানে। এই নামে একটা জিনিস আছে, এখানে একটা নতুন একটা ঘর তৈরি হবে, নতুন ঘর তৈরি হয়ে আপনার হচ্ছে এটা হচ্ছে এখানে একটা নতুন একটা ঘর তৈরি হবে, ঘরের মধ্যে একটা মান বসবে। এই মানটা হচ্ছে আপনার এই যে লাস্টের মানটা, লাস্টের প্রপার্টিটা, যেটা লাস্ট ভ্যালু, যেটা ওইটার ওইটাকে বলা হয় লাস্ট ভ্যালুকে বলা হয় প্যারামিটার, ঠিক আছে? কি বলা হয়? প্যারামিটার। আমি দেখাই দিচ্ছি প্যারামিটার জিনিসটা কি, একটু ধৈর্য ধরবেন। প্যারামিটারটাকে আবার এটাকে ডিফাইন করা হয় এভাবে যে এটা হচ্ছে, এটার মানটা হচ্ছে আপনার 0.0 থেকে এটার মানটা হচ্ছে আপনার 1.0 পর্যন্ত এটার মান আছে। সো আমি যদি এখানে একটা
একটা জাস্ট মান বসে দিই, ধরেন 0.5 বসে দিই, আপনারা একটু দেখতে পারবেন যে এটা কালারটা দেখবেন একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কালারটা দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখছেন এটা কালারটা কেমন হালকা হয়ে গেল, সবাই দেখতে পারছেন? এখন ধরেন আমি এটার মানটা আরেকটু কমাই দিই, এটার মানটা 0.2 করে দিলাম, দেখেন সেভ দিলাম। এবার যদি এখানে আসি দেখেন এটা কেমন হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে। আর যখন একদম 1 থাকে, 1 দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। ঠিক আছে, 1.0 মানে হচ্ছে 8 GB এর এই 3টা ফর্ম। ঠিক আছে, 1 দেওয়া আর না দেওয়া একই কথা। 1 মানে হচ্ছে ব্লু কালার, আর 1 থেকে যখন একটু কমাবেন আস্তে আস্তে দেখবেন যে কালারটা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা হচ্ছে। সবাই বুঝতে পারছেন যে 8 GB এই জিনিসটা কি জিনিস? জি আচ্ছা, ভাইয়া, এটার বুঝতে অনেকে পারছি। 8 GB এর এটাকে বলা হয় আলফা, অনেকে বলে। তো এই আলফা জিনিসটা হচ্ছে একটা ভ্যালুটা হচ্ছে এটারে প্যারামিটার বলা অনেকে। প্যারামিটারের মানটা কতটুকু? 0.0 থেকে 1.0। ঠিক আছে, সবার মনে থাকবে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, 8 GB লিখে উল্লেখ করা যায় এটা। ঠিক আছে, সেভ দিলেন। তারপর যদি ওয়েবসাইটে যান, এই যে, তাহলে এটার আমি আবার একটু কমাই দিই, 0. সরি, এখানে না, 0.5 দিলাম, সেভ দিলাম। এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেল। তবে হচ্ছে 8 GB অনেকে ছোট করে লেখে, অনেকে বড় করে লেখে, যে যেমন করে লেখে অভ্যস্ত। ঠিক আছে, এভাবে করে লিখতে পারেন। 8 GB লিখতে পারেন, 8 GB লিখলে আপনার লাস্টে একটা মান আসবে, দিতে পারেন কি 8 GB এটা লিখেও কাজ করে চালা দিতে হবে, একটা লিখলেই চলে। যদি 8 GB লেখেন তাহলে অবশ্যই 4টা ভ্যালু দিতে হবে, আর 8 GB লিখলে আপনি 3টা ভ্যালু দিলেও চলবে, 4টা ভ্যালু দিলেও চলবে। তো সবাই বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? আচ্ছা জি জি ভাইয়া। ভাই। জি আচ্ছা, ভাইয়া। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার 4 নাম্বারটা হচ্ছে হেক্সা কোড। ঠিক আছে, হেক্স হেক্স বলে বা হেক্সা কোড বলে অনেকে, হেক্সা কোড বলে অনেকে, হেক্সা কোড বলে। এটারে উল্লেখ করা হয় কেমন করে, এটার মানে প্রকাশ করে হচ্ছে এভাবে করে, মানে এটা একটা হ্যাশ চিহ্ন থাকবে, হ্যাশ চিহ্ন দেওয়ার পর একটা কোড থাকবে। ধরেন আমি এই জিনিসটাতে দেখেন, এখন আমি 8 GB চেঞ্জ করতেছি, দেখেন আমি দেখেন এই যে দেখছেন 8 GB এই যখন দিছি দেখছেন আরেকটা নতুন ঘর তৈরি হয়েছে এখানে, সবাই খেয়াল করছেন? নতুন একটা ঘর তৈরি হয়েছে এখানে, এই যেটা দিয়ে আমি প্যারামিটারটা জি ভাইয়া। বাড়াইতে পারতেছি, কমাইতে জি ভাই। পারতেছি। ঠিক আছে, আমি যখন এটার আবার চেঞ্জ করে দিই, এটার আমি ধরেন 8 GB রাখলাম, আমি এটার 8 GB করে দিই, 8 GB করে দিলাম। তারপর হচ্ছে আমি আবার এখানে আসি, দেখেন এই জিনিসটা শো করছে। আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সেভ দিলাম। আবার যদি এখানে আসি দেখবেন ওই যে প্যারামিটার, এটা অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না। এই যে একবার দিছি যার কারণে এটা আসতেছে, বুঝছেন? আচ্ছা ধরেন আমি এবার কালারটার এবার হেক্সা কোড বানাই। ঠিক আছে, হেক্সা কোড, এই যে একটা হেক্সা কোড, ধরেন আমি হচ্ছে এখন ধরেন রেড কালার দিব। ঠিক আছে, রেড কালার দিলাম। আচ্ছা, রেড কালার দিলে স্যার আপনি হ্যাশ দিবেন না, হ্যাশ দিবেন শুধুমাত্র কখন, যখন আপনি হচ্ছে একটা হেক্সা কোড বসাবেন। ধরুন আমি এটা রেড কালার করলাম, করার পর আমি চাচ্ছি এটার হেক্সা কোড বানাইতে। হেক্সা কোড বানানোর জন্য জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার রেড কালারের হেক্সা কোডটা এসে গেছে। রেড কালারের হেক্সা কোডটা কি, এই জিনিসটা। ঠিক আছে, এখন ধরেন আপনি অন্য একটা কালার আনতে চাচ্ছেন, ধরেন আপনি এই যে এই কালারটা আনতে যাচ্ছেন, এই কালার হেক্সা কোড কি এটা। সো হেক্সা কোডটা কেমন করে ডিফাইন করা হয়, হেক্সা কোডটা হচ্ছে এরকম একটা কোড থাকবে, কোড থাকার পরে আপনি এখানে পুরো কোড লিখবেন। কোডটা কয় সংখ্যার? কোডটা হচ্ছে 6 সংখ্যার। এক, 6 আচ্ছা, ডিজিট। হ্যাঁ, তো এখানে 6টা সংখ্যা। ঠিক আছে, 6টা নাম্বার থাকবে, 6টা নাম্বারটারে হচ্ছে আপনি যে কোনো কিছু হতে পারে, 000, 4টা 5টা 6টা এরকম, কিংবা আপনার হচ্ছে একটা কোড দিলেন যে ধরেন FF 0000, মনে করেন এই যে এই জিনিসটা আমি দিলাম, ধরেন আমি এই জিনিসটা কোড কপি করে এখানে বসে দিলাম, এখানে দিলাম, দেওয়ার পরে যদি সেভ দিই, দেখছেন এটা হচ্ছে রেড কালারের কোড। এখন ধরেন এখানে আপনি এখানে দুইটা চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে আপনি দিলেন যে মনে করেন FF দিলেন। ঠিক আছে, FF, আচ্ছা এটা না দিয়ে এখানে দিই, আমি এখানে দিলাম দুইটা FF দিই, দেখেন কালারটা কেমন চেঞ্জ হচ্ছে, রেড কালার আছে না এখন। দেখুন আমার এটা এখন চেঞ্জ হয়ে দেখেন কি হয়ে গেল, হলুদ কালার হয়ে গেল। দেখেন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পর যদি রিলোড দেন দেখবেন এটা কালারটা হলুদ হয়ে গেছে। ব্যাপারটা মজার না? আপনি একটা বিভিন্ন জিনিস দিচ্ছেন আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে আপনি হেক্সা কোডটা ইউজ করতেছেন, এটার ফরম্যাটটা কি, এটার ফরম্যাটটা হচ্ছে আপনার, এটা ফরম্যাটটা হচ্ছে আপনার রেড রেড, গ্রিন গ্রিন, ব্লু ব্লু। মনে থাকবে এটার ফরম্যাটটা কি, এটার ফরম্যাটটা কি, এই যে প্রত্যেকটা যেরকম ফর্ম থাকে না ফরম্যাট, এটা বুঝতে রেড পারছি ভাই, রেড, রেড রেড, হ্যাঁ গ্রিন গ্রিন গ্রিন, গ্রিন, ব্লু ব্লু। ব্লু ব্লু। আচ্ছা, এটার মানগুলো কি থাকে, এটার মানগুলো হচ্ছে আপনার 00 থেকে আপনার এটা মানটা হচ্ছে আপনার F পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে এটার একটা মান, এক একটার মান এক এক রকম। এটার মানটা যেমন হচ্ছে 0 থেকে 255, এটার হচ্ছে 0 থেকে FF নামে একটা আপনার হচ্ছে একটা নাম্বার বা একটা হচ্ছে কোডের মতো আর কি, জিনিসটা এইভাবে করে কাজ করবে। ওকে, আচ্ছা, এটার মধ্যেও আপনি এই যে দেখেন, এখানে ভাই ইন্টিজার আর
ব্যবহার করা হয় তাই তো ভাইয়া? হ্যাঁ, ইন্টিজার, এখানে ইন্টিজার ভ্যালু। এখন সবাই তো ইন্টিজার ভ্যালু ওইভাবে করে নাও বুঝতে পারে। মনে করেন এটা একটা সংখ্যা বা একটা নাম্বারের মতো, একটা ভ্যালু, ইন্টিজার একটা ভ্যালু ইউজ করা হয় 0 থেকে 00 থেকে f পর্যন্ত। এখন আপনি এখানে যেটাই দেন, মনে করেন এখানে মন চাইলো আপনার, আপনি দিলেন এখানে ধরেন কিছু একটা এরকম, ধরেন এখানে আসেন, এটাতে ক্লিক করেন, আপনি মনে করেন এইখানে দিলেন, এটা দিলেন, আপনার এইটা দিলেন, এখানে এমন কিছু একটা দিলেন, ঠিক আছে? আপনার যা মন চায় আপনি দিবেন, জাস্ট ওইটা দিলে দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন 8274A1, আপনার মন চাইলো আপনি কিছু একটা সংখ্যা দিলেন, হ্যাঁ? ধরেন আপনি সংখ্যা দিলেন 9, আচ্ছা 6 সংখ্যা তো, কারণ আমি কিছু একটা দিয়ে এরকম 9F, তারপর ধরেন আপনি দিলেন যে 9FD2 GH, এরকম কিছু একটা দিলেন। আপনি একটা কালার দিবেন, মনে করেন 6 সংখ্যা মিলাই দিবেন, দেখবেন যে আপনার একটা কালার তৈরি হয়ে গেছে। এটা মনে না কোনো আদৌ কালার হয়েছে 1 2 3 4 5 6। আচ্ছা, এফ পর্যন্ত, আপনি এফ এর বাইরে যেতে পারবেন না কিন্তু, ঠিক আছে? আপনার যা করার এফ এর মধ্যে থাকতে হবে, এ বি সি ডি ই এফ পর্যন্ত, জি এইচ এ যেতে পারবেন না। ঠিক আছে? ধরেন আমি এখানে দিলাম আবার ই দিলাম, আবার 1 দিলাম, ঠিক আছে? দেখেন আমি কিন্তু একটা পূর্ণ একটা ভ্যালু দিচ্ছি, দেখছেন কালার হিসেবে পড়ছে। আমি যদি এটারে আমি জি বানাই, দেখবেন কালার আসতেছে না। কারণটা কি, আমার এফ এর বাইরে চলে গেছে। এটার ই দিলাম, 1 দিলাম, দেখেন একটা কালার হিসেবে পড়ছে। দেখছেন কালারটা এসে পড়ছে। সবাই বুঝতে পারছেন ভ্যালুটা কিভাবে কাজ করে আপনার? কালার জি ভাই। এইখানে হচ্ছে 0 থেকে আপনি 9 পর্যন্ত ইউজ করতে পারবেন, মানে সংখ্যাগুলো। তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত ইউজ করতে পারবেন। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, আরো কয়েকটা আছে, এইচএসএল, তারপর এইচএসএল এ, এটাও ইউজ করতে পারেন। তবে মূলত এই 4টা জিনিস দিয়ে প্রকাশ করা হয়। তবে আমার কাছে যেটা ভালো লাগে, আমি সাধারণত 8 GB, এই যে 2 3 4, এই 3টা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করি। এছাড়া অনেক কিছু ইউজ করি না। তবে বর্তমানে এই যে কেউ কালার নেমটা কিন্তু কেউ ইউজ করে না। এটা একটা বেস্ট প্র্যাকটিস হিসাবে গণ্য করা হয় না, বুঝছেন? সবাই বুঝাইতে পারছি যে এই জিনিসটা কি বলা হয়? এটা হচ্ছে কালার নেম। এই কালার নেমটা হচ্ছে আপনি প্র্যাকটিসিং এর জন্য ইউজ করতে পারেন, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন কিংবা আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট দাঁড় করাবেন, তখন গিয়ে কিন্তু আপনি আর এই কালারের নামটা ইউজ করবেন না। তখন আপনি সাধারণত দেখবেন যে আপনার কালার কোডগুলো ইউজ করা হচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন কালার কোডগুলো ইউজ করবেন, করতে করতে আপনার একটা পর্যায়ে মুখস্থ হয়ে যাবে এগুলো। এই যে যেমন ধরেন, অনেকগুলো নাম্বার দেখবেন যে একই সাথে, ধরেন 6টা এফ আছে, ধরেন এইখানে আমি দিলাম যে 6টা এফ দিলে দেখেন কি কালার আসতেছে, সাদা কালার একটা আসবে, 1 2 3 4 5 6, হোয়াইট। ঠিক আছে? হোয়াইট কালার আসতেছে। এখন আপনি যদি এটাতে 4টা কালার, আবার এটাতে যদি আপনি ধরেন 0 দেন, 0 0 0, দেখেন 6টা কালার দিলে দেখেন কালো কালার আসতেছে। এখন যখন দেখবেন যে একই নাম্বার 6 বার রিপিট হচ্ছে, তখন আপনি করবেন কি, জাস্ট 3 বার দিবেন, এখানে 3 বার দিবেন। তাহলে কি হবে, আপনার এটা জিনিসটা ভ্যালুয়েবল হয়ে যাবে, বাস। আর আপনার কষ্ট করে পুরো সংখ্যাটা লিখতে হবে না। যখন আপনি ধরেন যে 6 বার এফ দিচ্ছেন, 6 বার এফ দিলে কি হচ্ছে, আমার সাদা কালার হচ্ছে, তাই না? 6 বার এফ দিলে সাদা কালার হচ্ছে। আপনি যদি 6টা সংখ্যা একই রকম থাকে, আপনি 3টা দিলেই চলবে। আপনি যে 3টা এফ দেন, দেখবেন সাদা কালার হয়ে গেছে। আপনি এখানে একটা ধরেন কালার সাদা দিলেন, সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, আপনি হচ্ছে হ্যাশ দিয়ে 3টা 0 দেন, দেখবেন ব্ল্যাক কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর ফন্টের কালারটা থাকবে আপনার সাদা কালার। দেখেন একটু, এই যে দেখছেন ফন্টের কালার সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেছে। জিনিসটা কি মজা লাগতেছে এখন, নাকি বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের? না ভাইয়া, এই বিষয় ডিটেলস জানতাম না, বাট আজকে অনেকটা ডিটেলস জানছি আর কি, আচ্ছা, তো যে এটা হচ্ছে আস্তে আরজিবি আস্তে আরজিবি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেক ক্লাসে এরকম নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য, যাতে আপনারা ইন ডিটেলস বুঝতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে মানে ভাবছিলাম যে একটা জটিল জিনিস এক চান্সে বুঝায় ফেলাই, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমি আপনাদের প্রত্যেক ক্লাসে হয়তো প্রথম একটু স্লোতে প্রোগ্রেস করব। প্রথম প্রতিদিন ধরেন 2টা 3টা টপিক নিয়ে কাজ করব, শেখাবো আপনাদের। পরের ক্লাসগুলোতে যখন আপনারা মোটামুটি অ্যাডাপ্ট করে ফেলবেন এইচটিএমএলটা, তখন দেখবেন আমরা এক ধাপে আস্তে আস্তে করে এগিয়ে ফেলবো। ঠিক আছে? যেমন আমাদের কুমিল্লার ক্লাসটাতে, জি ভাইয়া। কুমিল্লার আপনাদেরই মানে যে কুমিল্লারই আরেকটা ব্যাচ চলতেছে, ওদের আর মনে করেন 5টা কি 6টা ক্লাস বাকি আছে। ওদের প্রথম ওদের একটা ছেলে পেলো এইচটিএমএল সিএসএস কেউ পারতো না। আপনারা তো তা মোটামুটি একটু হলেও বুঝতেছেন। ওদের এমন হয়েছে যে এইচটিএমএল সিএসএস মোটামুটি দেখা যেত কেউই বুঝতো না। প্রথম আমাদের 2 সপ্তাহ লাগছে তাদেরকে এইচটিএমএল সিএসএসটা খালি বুঝাইতে। ঠিক আছে? 2 সপ্তাহ লাগছে এইচটিএমএল সিএসএস বুঝাইতে। তার পরবর্তীতে আমি 1 সপ্তাহের মধ্যে বুটস্ট্র্যাপটা শেষ করছি। বুটস্ট্র্যাপ শেষ করার পরে তার পরবর্তীতে বাকি কোর্সটুকু আমি খালি ওদের ওয়ার্ডপ্রেস শিখাইছি। এখন ওরা মানে আলহামদুলিল্লাহ যে কোনো প্রজেক্ট দেন এইচটিএমএল সিএসএস এ, ওয়ার্ডপ্রেস দিয়ে প্রজেক্ট করতে দেন, তারা সবই পারে। কিন্তু ইনিশিয়ালি সবারই একটু বুঝতে অসুবিধা হয়। জি আপনারা ভাইয়া, যারা আমাদের এখানে অনেক আছে যে একদম বেসিক জিরো, তো ওদের থেকে রেসপন্সটা নিলে মনে হয় সবচেয়ে বেটার, মানে হ্যাঁ, ওনারা সেটাই যদি সেটাই। ফিডব্যাক আমি ওভাবে ফিডব্যাক করেই দেয় ক্লাস করাবো যেন সবচেয়ে আপনারা বেটার হয়। সবাই অনেকে বেসিক আছে থেকে বা অনেকেই আছে
জি ভাই, এখানে অনেকে আছে যে ভালোই পারে, আবার অনেকে আছে একদম বেসিকটাও জানে না। আমার মনে হয় ওনাদের থেকে ফিডব্যাকটা নিলে সবচেয়ে বেটার হয়। ওনারা যদি জানে তাহলে আমরাও জানি। হ্যাঁ, এরকম হচ্ছে সেটাই। বিষয়টা। তো আমারও এটাই টার্গেট থাকবে যে আমি কারণ উদাহরণটা দিলাম যে তাদের ব্যাচের মধ্যে আমি দেখছি যে কেউ পারতো না, আলহামদুলিল্লাহ তারা এখন সবাই মোটামুটি পারতেছে। সো আমি আশা রাখি যে আপনাদের মধ্যে যদি বেসিকের দুর্বলতা থাকে কোনো সমস্যা নাই। আমি গত ক্লাসে HTML এর ক্লাস নিয়েছি, আজকের ক্লাসেও কিন্তু আবার ওই বেসিক জিনিসগুলো আলোচনা করছি। খালি একটা নতুন একটা জটিল একটু বিষয় জিনিস বুঝাইছি, সেটা হচ্ছে কালার প্রপার্টিটা। এটা আপনারা বাসায় একটু ভিডিওটা দেখেন, তাহলে আপনার মোটামুটি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে কয়েকটা জিনিস আচ্ছা ধরেন আপনাদের গতকাল ক্লাসে কি এটা দেখাইছিলাম যে W3 স্কুলস এর রেফারেন্সটা? আচ্ছা, এই যে W3 স্কুলস এ যদি যান আপনি, এটা হচ্ছে আপনার একটা রেফারেন্স একটা ওয়েবসাইট। এখানে গেলে HTML এর যত ট্যাগ আছে সবকিছু আপনি শিখতে পারবেন। এখানে আসবেন HTML এর রিলেটেড ট্যাগ না, শুধুমাত্র HTML এর যত কিছু আছে, এডিটর, বেসিক এলিমেন্ট যত কিছু আছে মোটামুটি এখান থেকে আইসে আপনি একটা একটা ধরে ধরে প্র্যাকটিস করতে পারবেন। এইটা হচ্ছে আমরা যারা মনে করেন HTML, CSS, বুটস্ট্র্যাপ যাই শিখুক না কেন, বা যত দুনিয়ার বড় ডেভেলপার থাকুক না, সবার শুরুটা কিন্তু W3 স্কুলস থেকে। ইভেন এখনো আমি W3 স্কুল থেকে মাঝে মাঝে এই বিভিন্ন জিনিস একটু ভুলে গেছি, আইসা চেক করে দিই যে এই জিনিসটা কি যেন ছিল, এইটা না, আচ্ছা ঠিক আছে ওইটা দেখে প্র্যাকটিস করে দিই। ধরুন আমি HTML ট্যাগ লিস্ট লিখে সার্চ করলাম, HTML ট্যাগ লিস্ট হচ্ছে W3 স্কুলসে যাই, সরি HTML ট্যাগ লিখে সার্চ করলে হবে। HTML ট্যাগ, HTML ট্যাগ লিখে যদি আমি সার্চ করি, দেখবেন এখানে আসলে আপনি HTML যত ট্যাগ আছে আপনারা সব পেয়ে যাবেন এখানে। ওকে, ধরেন আপনারা হচ্ছে যে আমরা এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ পড়ছি আমরা, তারপর হচ্ছে আমাদের যে সব ট্যাগ জানতে পারার কোনো কথা নাই, বাট আপনি মোটামুটি অনেকগুলো ট্যাগ জানা রাখতে পারলে আপনার জন্য সুবিধা, ঠিক আছে? এই যে দেখেন আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ শিখছি, তারপর অ্যাড্রেস ট্যাগ শিখছি, তারপর আর্টিকেল আছে, এগুলো আমরা দেখি না বাট আস্তে আস্তে দেখবো আমরা। তারপর দেখি আমরা এখানে মনে করেন কোথায় 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 এই যে ডিভ নামে একটা জিনিস আছে, চলেন আপনাদের ডিভের ব্যাপারে একটু আলোচনা করি। ডিভটা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনার বাসায় আমরা ধরেন একটা ফ্ল্যাটের মধ্যে থাকি। ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো রুম থাকে না, যে আপনার একটা মাস্টার বেডরুম থাকে, তারপর একটা হচ্ছে গেস্ট রুম থাকে, তারপর হচ্ছে একটা ড্রয়িং রুম থাকে, একটা ডাইনিং রুম থাকে, তারপর হচ্ছে একটা কিচেন থাকে, একটা বারান্দা থাকে, একটা ওয়াশরুম থাকে। সো এক একটা কি রুমগুলোকে আমরা আলাদা আলাদা করে ভাগ করি না, এক একটা রুমের সাথে আরেকটা পৃথক করা না, বলেন তো এক একটা রুম কি আরেক রকম না? একটা জি ফ্ল্যাটে তো ভাইয়া। এক একটা রুমের মানে এক একটা রুমের কাজ কি এক এক রকম থাকে, তাই না? তেমনই আপনি যদি HTML বা একটা ওয়েবসাইট বানান, ওয়েবসাইটগুলোকে আপনি বিভিন্ন ডিভিশন কিংবা রুমের মতো করে ভাগ করতে পারেন। ধরেন আপনি আহ, এখানে আসেন, এখানে আসার পরে আপনি একটা ডিভিশন দিলেন, ডিভিশনের শর্ট ফর্ম কি ডিভ, ঠিক আছে? ডিভ দিলেন একটা, ডিভের ভিতরে আপনি মনে করেন এখানে লিখলেন যে এটা আপনার মনে করেন যে প্রাইমারি স্কুলের ব্যাপারে আপনি বর্ণনা দিবেন, ঠিক আছে? এখানে ধরেন আপনি আসলেন, এখানে আসার পরে আপনি প্রাইমারি স্কুলের ব্যাপারে বর্ণনা দিবেন, মানে আপনার ওয়েবসাইটের এই সেকশনে আপনি প্রাইমারি স্কুলের ব্যাপারে লিখবেন যে ধরেন লরেম ধরেন 50 এরকম কিছু একটা প্রাইমারি স্কুলের ব্যাপারে আপনি বর্ণনা দিলেন। তারপর আপনি আরেকটু নিচে আসলেন, আসার পরে আপনি ওয়েবসাইটের কোনো একটা পার্টে আপনি এবার হচ্ছে যে এখানে ধরেন আপনি আপনার কলেজ লাইফের ব্যাপারে বা হাই স্কুলের ব্যাপারে আপনি বর্ণনা দিলেন, ঠিক আছে? যে আমি হাই স্কুলের ব্যাপারে এখানে কিছু একটা বলবো। তারপর এখানে ধরেন আপনি একটা লরেম ধরেন 50 দিয়ে দিলেন বা ধরেন 40 দিলেন, এরকম কিছু একটা, যে আপনি এক একটা ওয়েবসাইট আপনি ভাগ করে নিলেন যে আমি এই পার্টে হচ্ছে আমি আমার প্রাইমারি স্কুলে বর্ণনা দিব, এই পার্টে হচ্ছে আমি হাই স্কুলে বর্ণনা দিব। এটা ধরেন সেভ করলেন, আপনার ওয়েবসাইটে দেখতে কিন্তু সেমই লাগবে, বাট এটা হচ্ছে আপনি কোডের খাতিরে আপনার জন্য সবকিছু পৃথক করা থাকে, আলাদা আলাদা করে যেন আপনি বর্ণনা করতে পারেন, সেই জন্য আপনি করবেন কি আপনার ওয়েবসাইটগুলোকে বিভিন্ন ভাগে ডিভিশন অনুযায়ী ভাগ করে নিতে পারবেন। এছাড়াও দেখেন আমার ওয়েবসাইটটা দেখেন, এখানে আমার এখানে একটা হোম সেকশন আছে, তাই না? এই পার্টটুকু হচ্ছে পুরোটা হোম, তারপরে একটু নিচে আসি, এটা হচ্ছে অ্যাবাউট, তারপর আরেকটু নিচে আসি, এইটারে বলা হয় সার্ভিস, ঠিক আছে? তারপরে এখানে আরেকটু নিচে আসি, এটার পোর্টফোলিও। এই জিনিসগুলোর আমি এক একটা ডিভিশন তো তৈরি করছি, ডিভিশনের উপরে আমি আরেকটা পার্ট করছি, মনে করেন যে আমার এটা হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে আমার স্কুলের ব্যাপারে বা আমার হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন, এটার আমি নাম দিলাম, এই ধরেন এই পার্টটাকে আমি একটা নাম দিলাম যে সেকশন, ঠিক আছে? এটার আমি একটা সেকশন করলাম। সেকশন করার পর আমি এটারে প্রেস করি, এখানে প্রেস করে এই জিনিসটার আমি পুরোটা নিয়ে আসি, জিনিসটা কাইটা নিয়ে আসি, আমি আনার পর আমি এখানে ট্যাব দিয়ে প্রেস করে এখানে প্রেস করে দিই, এটারে বলা হয় যে সেকশন। মনে করেন আপনি এই সেকশনে আপনি এডুকেশন ইনফরমেশনের বর্ণনা দিবেন, তারপর আরেকটা সেকশনে আপনি ধরেন বর্ণনা দিবেন হচ্ছে আপনার লাইফ স্টাইলের ব্যাপারে বর্ণনা দিবেন, ঠিক আছে? এখানে এই ডিভের মধ্যে ধরেন আপনি আপনি হচ্ছে যে এখানে আপনি যত আপনার লাইফ স্টাইল আছে আপনি লাইফ স্টাইলের ব্যাপারে বর্ণনা দিলেন, লাইফ স্টাইল আপনার খাওয়া দাওয়া আপনার হ্যাবিট এগুলো নিয়ে আপনি বর্ণনা দিবেন। সো এক একটা সেকশনকে আপনি এক একভাবে ভাগ করে নেবেন,
ঠিক আছে? এই জিনিসটা যেমন আমার ওয়েবসাইটে হোম আছে আলাদা, অ্যাবাউট আছে আলাদা, সার্ভিস আছে আলাদা, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে। এগুলাকে আমি আরেকটা একেকটাকে একেকটা সেকশনের মধ্যে ভাগ করছি। এই সেকশনগুলোর ভিতরে আমি কয়েকটা আবার ডিভ তৈরি করছি বা ডিভিশন তৈরি করছি, যেন আমার ওয়েবসাইটের কোডগুলোকে যেন আলাদা আলাদা পৃথক করা থাকে, আমি যেন খুঁজে বের করতে পারি। যেমন আমার রুমে আমি হচ্ছে এখানে আছি, আমার বেডরুম থেকে যখন আমার আম্মা আমার কল করবে যে হিসাম এদিকে আয় তো, তাহলে আমি বুঝবো যে আমার বেডরুমে যেতে হবে। তেমনই আমাদের ওয়েবসাইটে এরকম আমরা এক একটা ডিভিশন, তারপর এক একটা সেকশনে আমরা কয়েকটা সেকশনের ভিতরে আমরা আইডি দিয়ে দিই, ক্লাস দিয়ে দিই, যেন আমাদের ওয়েবসাইটে কল করলে যেন আমি ওই সেকশনটাকে ডিফাইন করতে পারি, ডিটেক্ট করতে পারি। এই জিনিসগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আরও আলোচনা করব। আজকে মোটামুটি আমরা যতটুকু দেখছি এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমি ভিডিওটা আপলোড করে দিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার জিজ্ঞেস করতে পারেন। আমরা ছোট ছোট করে টপিকগুলো নিয়ে প্রত্যেক ক্লাসে একটু আগেতে থাকি। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা বড় বড় টপিক নিয়েও আলোচনা করব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে আমাকে জিজ্ঞেস করার মতো? কেউ কিছু জানতে চান? ভাই কোশ্চেন এটাই আছে, অনেকটাই অনেকটাই হতাশ যে মনে করেন যে স্টার্ট করে এন্ড পর্যন্ত যেতে পারি না, এটার একটু মোটিভেট করে দেন। আমি সরি, আপনার কথাটা একটু বুঝতে পারিনি, আরেকবার বলবেন? হ্যালো? বলছি যে ভাই স্টার্ট করে এন্ড পর্যন্ত যেতে পারেন, ইনিশিয়াল স্টেজে যখন থাকি হুম। ঠিক আছে তখন ভালোই করি, যখন ফাইনাল স্টেজের দিকে যাই তখন ওইখানে পৌঁছাতে পারি না। ঠিক আছে ভাই, সিসি পরে আছে তো আর কি, সো ওইটা একটু মোটিভেট করে দেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই, আসলে সবকিছুর একটা এরকম। এটা এটা অফ টপিকের কোশ্চেন আর কি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু সিভি সমস্যা পরে নেই। সবকিছুই বেসিক জানি, কিন্তু কোনোটাতেই হচ্ছে আপনার একদম অ্যাডভান্স বা প্রফেশনাল না আর কি। হুম। ঠিক আছে ভাইয়া, হচ্ছে কথা। আচ্ছা, বুঝতে পারছি। আসলে ব্যাপারটা কি, আমরা যখনই কোনো কিছু একটা শিখতে যাই, আমি আজকে অনেকে নতুন জয়েন করছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রথম দেখা যায় কি যে আমাদের অনেক কিছু দুর্বোধ্য মনে হয়। যে আমি চিন্তা করলাম যে আমাকে গভর্নমেন্ট একটা অফার দিছে এলইডিপিতে, যে ওয়েব ডিজাইনার একটা কোর্স করি। তো আমি একটু দেখি, অনেকে হচ্ছে যে একটু এক্সপিরিয়েন্স করার জন্য আসে, অনেকের হচ্ছে খুব একটা ইচ্ছা থাকে যে না, আমার কিছু একটা করা দরকার লাইফে, আমি এই কারণে আসছি। এক একজনের উদ্দেশ্যটা, এক একজনের ডিমান্ডটা কিন্তু এক এক রকম থাকে। তো যেমন আমি যখন কাজ শিখি, আমি আমার আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আলটিমেটলি আমার কিন্তু কোনো না কোনো একটা প্রফেশন চুজ করতে হতো। যে আমাদের যারা সিএসসিতে পড়ে, মানে তাদের জন্য কি কি অপশনস থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার অপশনস থাকে, কেউ নেটওয়ার্কিং এর দিকে যায়, কেউ হচ্ছে টোটালি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যায়। আবার ওয়েব ডেভেলপমেন্টের সাথে একটা মজার বিষয় হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অনেকটুকু কানেকশন থাকে। কারণ আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট বলতে কিন্তু আমরা যে ওয়েব ডিজাইন করতেছি শুধুমাত্র তা না, ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি ওয়েবের অ্যাপস বিভিন্ন তৈরি করতে পারতেছেন, যেগুলোকে বলা হয় যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কাজ আছে। ওখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ইউজ করা হয়, তেমনই আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখন কথা হচ্ছে, অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে ভাবে যে আচ্ছা ওয়েব ডেভেলপমেন্ট ইজি আছে বা এরকম, আমি একটু দেখে আছি কেমন কি। তো অনেকে দেখা যায় কি যে প্রথমে আইসা থেকে আরে এইচটিএমএল জিনিসটা এত কঠিন লাগতেছে, থাক ভাই আমি আর করবো না, আমি এটা ছেড়ে দিই, ছেড়ে অন্য আরেকটা টপিকের দিকে যাই। কিন্তু আমি বলবো যে আপনি এই জিনিসটা আর করেন না। যদি আপনারা কেউ এরকম চিন্তা করেও থাকেন, একটু সময় নেন, 4-5টা ক্লাস যাক, আপনি একটু আপনার ইন্টারেস্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন যে আচ্ছা ঠিক আছে, একটা কঠিন না হয় একটা জিনিস করলাম। আমাদের লাইফে বা আমাদের পড়াশোনার ক্ষেত্রে তো অনেক কঠিন কঠিন সাবজেক্ট আসে না? আমরা পরীক্ষায় ওগুলো পাশ করে তো আলটিমেটলি বের হই নাকি? বের হই কিনা বলেন? জি ভাইয়া, হ্যাঁ, জি তো এটা ভাইয়া। তো হয় সবার ক্ষেত্রে। জিনিসটা হয় যে আমরা একটা কঠিন সাবজেক্টও কিন্তু জোর করে পড়ি। এমনও হতে পারে যে আপনার প্রথম হতে পারে যে আপনি একটু আগ্রহ নিয়ে আসছেন ওয়েব ডিজাইন শিখতে, আপনার কাছে একটু দুর্বোধ্য মনে হচ্ছে যে ভাই এই জিনিসটা তো একটু কঠিনই লাগতেছে, আমি ভাবছিলাম যে জিনিসটা তো অনেক পানির মতো সহজ। এখন আসলে অনেকের কাছে মানে আপনার ক্যাচ করার ক্যাপাবিলিটি, আমার ক্যাচ করার ক্যাপাবিলিটি কিংবা আরেকজনের ক্যাচ করার ক্যাপাবিলিটিটা একরকম না। এক একজনেরটা এক এক রকম। সো কারো একটু আগে আগে ক্যাচ করতে পারে, কেউ একটু পরে ক্যাচ করতে পারে, কেউ হচ্ছে একটু সময় পরিশ্রম দিয়ে জিনিসটাকে ক্যাচ করে নিতে পারে। সো আমি বলবো যে আপনারা যতটুকুই পড়াশোনা করতেছেন বা যা দেখতেছেন, ক্লাস করতে থাকেন কন্টিনিউয়াসলি এবং ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন। এবং আরেকটা কথা হচ্ছে যে যেহেতু আমাদের মানে কোর্সের টাইমটা হচ্ছে 2 মাস, আপনারা সবাই জানেন কোর্সের টাইমটুকু হচ্ছে 2 মাস। আমরা এখানে যারা ট্রেনার আছে, আমি আপনাদের পুরো 2 মাস জুড়ে আপনাদের সাথে থাকবো। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। এখন নেওয়ার কাজটুকু কিন্তু আপনাদেরকে এই যে আমি ক্লাস করাচ্ছি, আপনারা যদি মানে এটা ভেবে বসে থাকেন যে ভাই আপনি 2 মাস শেষে ক্লাস করাইছেন, তার মানে হচ্ছে 2 মাস শেষে আমি অনেক হাজার হাজার ডলার কামাবো, তাহলে আপনি ভুল হবেন। আমি আপনারা বলবো যে আপনি ক্লাস করতেছেন এবং ক্লাসের পাশাপাশি ডেইলি আপনি বাসায় প্র্যাকটিসের জন্য সময় দেন। এবং আপনি যদি ডেইলি 3 থেকে 4 ঘন্টা বা 5-6 ঘন্টার মতো যদি প্র্যাকটিস করতে পারেন এবং ঘাটাঘাটি করতে পারেন, বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে পারেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনি 2 মাস শেষে যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে আপনি সাকসেসফুল হবেন। এটা আমার সব ব্যাচের ক্ষেত্রে আমি একই জিনিস বলছি। এবং যারা যারা আমার এই জিনিসটা ফলো করছে তারা আলহামদুলিল্লাহ মার্কেট প্লেসে কাজ করতেছে। আপনারা হয়তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন লাইভ ক্লাস হয়, আমাদের ফেসবুকের গ্রুপ আছে, তারা হচ্ছে যে আমাদের পুরনো স্টুডেন্টরা আসে,
তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। আমি দেখি আপনাদেরকে ওরকম এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো কোনো যদি আমাদের লাইভ সেশন না হয়, আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা ওইগুলোতে সেশনগুলোতে মানে পার্টিসিপেট করলে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবেন যে আসলে স্টুডেন্টরা কোন জিনিসগুলোতে আটকায় যায় বেসিক্যালি। হ্যাঁ, যারা মোটামুটি আগে থেকে একটু কাজ জানে তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে যে আমি এই জিনিসগুলোতে আটকায় যাই, HTML এর এই জিনিসটা আমি পারি না, এই জিনিসটা কঠিন মনে হয়। এই কারণে বলবো যে আপনি বাসায় বেশি বেশি করে পড়াশোনা করেন, একটু রিসার্চ করেন। আমি যে ক্লাসে দেখাচ্ছি এখন, আপনার মনে করেন আপনি ইউনিভার্সিটিতে, আপনার ক্লাসের মধ্যে স্যার যে জিনিসগুলো দেখায় দেয়, কিংবা আপনি স্কুলে যে জিনিসগুলো দেখায় দেয়, আপনি এগুলো পড়াশোনা করে এসএসসি পাস করছেন, তারপর ইন্টার পাস করছেন, তার পরবর্তীতে আপনি কি করছেন, ভার্সিটি পাস করে বের হয়ে গেছেন। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি সম্পূর্ণ একটা ট্র্যাকের বাইরে 2 মাসের একটা কোর্স করে আপনি চিন্তা করতেছেন যে আমি হাজার হাজার ডলার কামাবো। তাহলে আমার যে 10-15 বছর যে পড়াশোনা করলাম, এটার মূল্যটা কি ছিল? তাই না? কথা তো এটাই আছে যে আমি 10-15 বছর পড়াশোনা করলাম, ভার্সিটি শেষ করলাম, চাকরি পাইতেছি কত? ইনিশিয়ালি আমার 10,000 টাকা কিংবা 20,000 টাকার একটা চাকরি পাচ্ছি, এর বেশি তো আমি এক্সপেক্ট করতে পারি না। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি একটা কোর্স করতে আসছি এখানে, আসার পর আমি এখানে মানে স্বপ্ন দেখলাম যে ডলার কামাবো, নিশ্চয়ই আমি এটা থেকে কোর্স থেকে বেরোলে হাজার হাজার ডলার কামাবো। তাহলে আপনি এই স্বপ্ন দেখতেছেন, এটা ভুল দিকে আগাচ্ছেন। তো আমি এটাই বলবো যে আপনি স্বপ্ন দেখেন, কোনো সমস্যা নেই। স্বপ্ন বাস্তবায়নের জন্য যেটা করতে হবে, আপনাকে রেগুলার প্র্যাকটিসিং করতে হবে। আমাদের ব্যাচের থেকে এরকম আছে 2 মাসে সে পোলাপান কাজ পাচ্ছে। কিভাবে করে পাচ্ছে? কারণ তারা তাদের প্রত্যেকটা সময়কে মূল্য দিছে। তারা করছে কি, ওই যে বলে না যে কোমরে কাঁচা দিয়ে নামে, কাঁচা বাইন্দা না কি যেন বলে, আমি ঠিক বলতে পারবো না ওয়ার্ডটা, মানে ওই যে কোমরে গামছা বাইন্দা নামছে লিটারেলি, যে না আমার এখান থেকে কিছু একটা করে বের করতে হবে। মানে এখান থেকে আমি কিছু একটা করবো, বের হবো এবং মার্কেট প্লেসে আর্ন করে একটা সাকসেসফুলি একটা একটা মানি জেনারেট করবো। তো আপনার মাথায় যদি এই ডিটারমিনেশনটা থাকে, আপনার যদি সেই লক্ষ্যটা নিয়ে আপনার এগোতে পারেন, আমি আশা রাখি আপনাদের এখান থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে একটা ভালো কিছু নিয়ে বের হবে। আমি কি আশাটুকু রাখতে পারি আপনাদের উপর? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। জি ভাই, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আমি আশা রাখি, কারণ আপনারা সবাই এখানে মোটামুটি ভালো পড়াশোনা করতেছেন, কেউ ইউনিভার্সিটিতে পড়তেছেন, ম্যাক্সিমাম আপনারা সবাই তো ইউনিভার্সিটিতে আছেন নাকি? কেউ ইউনিভার্সিটির নিচে আছেন? ভাই কলেজ। আচ্ছা, কলেজে আছেন। আচ্ছা, কলেজে আমি কি কালকে আপনাদের আপনাদের ব্যাচে নাকি অন্য কোনো ব্যাচে আমি একটা মানে কথা বলছিলাম, আমার টিমে কাজ করা একটা ছেলে, সে হচ্ছে একটা টাইমে মুদি দোকানে কাজ করতো, এরকম কি আপনাদেরকে এই কথাটা বলছিলাম গল্পটা? হ্যাঁ বলছিলাম। আচ্ছা, যারা এই গল্পটা শুনে না, কালকে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ভাই মোটিভেশন কাকে বলে। আমি ওর কাছ থেকে মোটিভেশন নেই। ছেলেটা মুদি দোকানে কাজ করতো, মুদি দোকানে সরি টং দোকানে, তার নিজের একটা দোকান ছিল, টং দোকান। তার হচ্ছে তার পড়াশোনা হচ্ছে এসএসসি পাস করার পর সে পড়াশোনা করতে পারে না, মানে এত টাকা পয়সার সমস্যা ছিল। স্কুলে গেলে সে তার সংসারের খরচটা সামলাতে পারতো না, কারণ তার বাসার তার বাবা অসুস্থ ছিল, বাবার ওরকম সামর্থ্য ছিল না দোকানে বসে কাজ করার মতো। সে দোকানে বসে বসে আমার ক্লাস করতো একটা টাইমে। এটা আজ থেকে অনেক বছর আগের কথা, কারণ তখন আমি হচ্ছে যে আপনাদের এই এলইডিপি ট্রেনার ছিলাম না, আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পরে আমি বিভিন্ন বুট ক্যাম্প করাইতাম বা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ট্রেনিং করাইতাম, এরকম একটা স্টুডেন্ট ছিল আমার। তো যাই হোক, সে আলহামদুলিল্লাহ এখন আমাদের হচ্ছে কি বলে আমাদের এজেন্সিতে একটা টিম মেম্বার হিসেবে কাজ করতেছে। সে বর্তমানে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টে কাজ করতেছে এবং মান্থলি তার ইনকাম মোটামুটি 500 থেকে 600 ইউএসডি আছে। এটা হচ্ছে তার আউট ইনকাম, আমাদের অফিসের স্যালারি কিন্তু না। আমাদের অফিসের স্যালারি তো আলাদা, কিন্তু তার হচ্ছে আউট ইনকাম হচ্ছে ভাই কি মান্থলি। এলআইসিটি তে ছিলেন? এলআইসিটি প্রজেক্টে হ্যাঁ, কাজ এলআইসিটি করছিলেন? প্রজেক্টে আমি অল্প কিছু সময় ছিলাম, কিন্তু তার আগে থেকেও আমি ওই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বুট ক্যাম্প করাইতাম। মানে আমাদের ঢাকায় হচ্ছে মানে আপনারা জানেন কি না, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন প্রোগ্রাম হইতো, কন্টেস্ট হইতো। বুঝতে পারছি ভাই। আমি এগুলোতে পার্টিসিপেট করতাম, বিভিন্ন সময় দেখা যেত ট্রেনার হিসাবে কাজ করতাম, এই আর কি। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, শিওর। আমাদের এই যে HTML CSS কতদিন পর্যন্ত লাগতে পারে? আচ্ছা, এটা হচ্ছে আমি মানে আপনারা যদি মনে করেন যে সবাই যদি ঠিকমতো কোঅপারেট করেন, বা সবার যদি দেখি যে ক্যাপাবল আছেন, আপনারা সবকিছু সুন্দর মতো ক্যাচ করতেছেন, তাহলে আমাদের HTML এর ক্লাস সর্বোচ্চ 2 থেকে 3টা লাগে। ঠিক আছে, HTML ক্লাস এত লাগে না, বুঝছেন? আরমান ভাই হয়তো বুঝতে বুঝতে পারবেন বা বলতে পারবেন যে HTML শিখতে কিন্তু আপনার মানে এক জি একটা ভাইয়া। টপিক একদিনে শেষ করা সম্ভব, বুঝছেন? আপনি যদি HTML শিখতে বসেন আজকে, আপনি যদি এই যে W3 স্কুলস দেখে ঘাটাঘাটি করেন, আপনি একদিনে পুরো HTML মোটামুটি শেষ করতে পারবেন। আর আপনার যদি একটু সময় লাগে, আমরা মোটামুটি 2-3টা বা দরকার হলে আমি আপনাদের যতগুলো ক্লাস লাগে আমি ততগুলোই নিব। আমার ক্লাস নিতে কোনো আপত্তি জি নেই। ইনশাআল্লাহ। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমার প্রত্যেকটা ব্যাচের জানেন আমার ক্লাসের টাইম থাকে 2 মাস, কিন্তু কেন জানো আমার দেখা যায় কি যে এক একটা ব্যাচের ক্লাস মানে 2 মাসের পরেও আমি তাদেরকে দেখা যায় কি 15-20টা এক্সট্রা ক্লাস নেওয়া যায়। কারণটা কি? কারণ হচ্ছে তাদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে যায় যে মানে তারা আমাদের যদি বলে ভাই এই টপিকটা তো আপনি দেখাইছেন, আমাদের ওই টপিকটা আমাদের খুব জানার ইচ্ছা, আপনি একটু দেখা দেন ভাই, একটু সময় করেন। আর আমার স্টুডেন্টরা আমার যদি কেউ কোনো কিছু রিকোয়েস্ট করে, ভাই আমি না করতে পারি না, মানে এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন বা ভালো অভ্যাসও বলতে পারেন। আমি দেখা যায় কি প্রচুর এক্সট্রা ক্লাস নেই। দেখা যায় কি আমি কোর্স ডিউরেশন শেষেও দেখা যায় এই যে যেমন আমার হচ্ছে চাঁদপুরের একটা ব্যাচ ছিল, এই যে আপনাদের ব্যাচের আগের ব্যাচ ওই ব্যাচের ক্লাস
গতকাল তারা কুমিল্লা ব্যাচের সাথে নতুন একটা টপিক দেখাচ্ছি, তারা আমাদের সাথে একসাথে বসে ক্লাস করছে, মানে একই ব্যাচে, মানে একই টাইমে, একই আপনার কোর্সের টাইমে হচ্ছে দুইটা ব্যাচের একসাথে ক্লাস করছে। তারা আমার কাছে শিখতে চাইছে, তারা বলছে যে ভাই আপনি অমুক ব্যাচে ওই টপিকটা শিখেছেন, ভাই আমরাও শিখবো, ভাই আমরাও আসি। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনারা যদি চান শিখতে আমার কোনো আপত্তি নেই। এখন আপনাদের যদি এখান থেকে যে আপনাদের যে কুমিল্লা সদরের ব্যাচের যদি কারো ইচ্ছা হয়, আমার যে আগের ব্যাচগুলো আছে ওগুলো তো এইসব ক্লাস করতে পারবেন, ক্লাস সবার জন্য ওপেন, আপনারা যখন যেভাবে মন চায় আপনারা ক্লাসে ঢুকতে পারবেন, কোনো প্যারা নেই। যাক বাড়তি কথা অনেক বললাম, আপনারা ক্লাস যতগুলো লাগে আমি আপনাদেরকে শেখাই ছাড়বো ইনশাল্লাহ। মানে আপনাদের যে টপিকগুলো আমাদের কভার করার ইচ্ছা মেনলি সেটা হচ্ছে HTML CSS বুটস্ট্র্যাপ দেখাবো আমরা, তারপর হচ্ছে আমরা মাঝখানে মিডিয়া কোয়েরিজও দেখানোর চেষ্টা করব, আর তারপর আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড মোটামুটি হচ্ছে আমরা অনেকগুলো ক্লাস পাবো। ওয়ার্ডপ্রেসে বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে ওই যে আমি গতকাল ক্লাসেই মনে সম্ভবত বলছিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা হচ্ছে ওই যে চাল ডালের মতো একটা ওয়েবসাইট, কিংবা Amazon.com, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস এর মতো ওয়েবসাইট তৈরি করব। তারপর হচ্ছে আপনার ওই যে বিডি জবস যেরকম একটা ওয়েবসাইট, এই ধরনের আমরা ওয়েবসাইট তৈরি করবো, এবং এই ওয়েবসাইটগুলো জি আপনারা ভাই চাইলে সেলও বলছিলেন, করতে হ্যাঁ পারবেন। ভাই বলছিলেন। বুঝছেন, এই ওয়েবসাইটগুলো আপনারা চাইলে সেলও করতে পারবেন। ইভেন হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাশন হাউস থাকেন, আরং, নিপুণ, তারপর হচ্ছে এইসব ফ্যাশন হাউসের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি রিসেন্টলি হচ্ছে আপনার আরঙের মতো একটা ফ্যাশন হাউস আছে, নিপুণ, আপনার নাম শুনছে কিনা জানি না, তারা অনেক পুরনো, তাদের ফ্যাশন হাউসের ওয়েবসাইটটা আমি তৈরি করে দিচ্ছি। তো আপনারাও এই ধরনের কাজগুলো শিখবেন আশা রাখি। আর আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু আপনারা কাজ শেষে, মানে আপনারা যখন কোর্স শেষ করবেন, মানে কোর্সের যে ক্লাসগুলো মেইন টপিকগুলো শেষ করবেন, এগুলোর পরে আপনাদেরকে মার্কেট প্লেসে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। যেন আপনারা এই কোর্স শেষে আপনারা, আমি আপনাদের গ্যারান্টি দিব না যে আপনারা কোর্স শেষে যে আপনারা একদম হাজার হাজার ডলার কামাবেন, তবে আমি আপনাদের এই গ্যারান্টিটুকু দিব যে আমি আপনাদের এমন একটা পথ ধরা দিব, আপনারা যদি সেই পথ ধরে আগাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ডলার কামাইতে পারবেন। আপনাদের আমি ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব, ফাইবার প্রোফাইল খুলে দিব, গিগ খুলে দিব, কেমন করে গিগে মানে মার্কেটিং করতে হয়, কেমন করে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, কেমন করে আপনি এই যে আপনার ফরেন বায়ারগুলো আছে, ফরেন বায়ারদের সাথে কথা বলতে হয়, কেমন করে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন, এই জিনিসগুলোর উপরে আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আমাদের মোটামুটি 10টার মতো আপনার ফাইবার, তারপর হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসের উপর ট্রেনিং পাবেন। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? ভাইয়া হ্যাঁ বলেন। আপনার সাথে ক্লাসের বাইরে কি কথা বলা যাবে কিনা? আচ্ছা, ক্লাসের বাইরের সময়টুকু আমি অনেক ব্যস্ত থাকি, কেন বলি, কারণ হচ্ছে আমার হচ্ছে ক্লাস থাকে আমার 2টা থেকে 3টা ব্যাচ থেকে দিনে। তার পরবর্তীতে আমার এজেন্সিতে আমার সময় দেওয়া লাগে, আমার নিজের ফ্যামিলি আছে ওখানে সময় দেওয়া লাগে। সো আমি মোটামুটি সারাটা সময় ব্যস্ত থাকি। তবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি যদি ফ্রি থাকি আপনাদের অবশ্যই রেসপন্স করবো, ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দেখা যায় কি অনেক সময় কারোর প্রবলেম হচ্ছে, আমি ফ্রি আছি, তাকে আমি ডিরেক্ট বলি ভাই আপনি গুগল মিটে আসেন, এই মুহূর্তে আসবেন, আইসা আমি আপনার প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে, এমনটা আমি করে থাকি আর কি। আপনাদেরকে আমি এটা বলে রাখলাম যে কারো যদি কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, দেওয়ার পর যদি আমি ওই মুহূর্তে ফ্রি থাকি তাহলে আমি অবশ্যই আপনার মানে প্রবলেম সলভ করে দিব। কোনো যদি প্রবলেম থাকে আমি ডিরেক্ট গুগল মিটে এসে আপনার প্রবলেম সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, তো আজকে কি আর অন্য কিছু দেখবেন নাকি আজকের মতো এখানে শেষ করব? শেষ করা যায়। না ভাই, আজকে এতটুকুই থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনারা ভিডিওটা দেখেন, বাসায় প্র্যাকটিস ভাই করেন। এখন তো প্রাথমিক সময় তো অল্প অল্প করে শিখলে মনে হয় ভালো হবে, হ্যাঁ, তারপর আমি আমরা অল্প আস্তে করে আস্তে শেখাবো, দিকে কোনো যাব। সমস্যা নেই। আমি আস্তে আস্তে এই যে আমাদের প্রথম দিকে প্রোগ্রেসটা একটু স্লো থাকবে, আস্তে আস্তে আমরা ফার্স্ট প্রোগ্রেস করবো। ওকে ওকে ভাইয়া, যেহেতু ট্রেনিং করাচ্ছেন বা ট্রেনিং করাইছেন, আপনি ভালো জানবেন, যেভাবে এগুলো যেভাবে সামনে গেলে ভালো হয় ওভাবেই আপনি নেন, যাতে আমরা কিছু এটা করতে পারি বা ইনশাআল্লাহ। আমরা ভালো করে শিখতে পারি। আচ্ছা ভাই, আপনি ঠিক ভালো আছে। জানেন যে কিভাবে কি করতে হবে। ওকে ভাইয়া। আরমান ভাই, আরমান ভাই, ভাইয়া আজকে কি ক্লাস এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা আমাকে কিছু বললেন? জি না, আরমান ভাইয়ের জন্য না, বলছি যে ভাইয়া আজকে কি ক্লাস এই হ্যাঁ, পর্যন্ত? আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া গেছে, আমি খুব দ্রুত ভিডিওটা আপলোড করে দিব। আর আপনারা অবশ্যই সবাই একবার হইলেও WTS কোর্সটা একটু ঘাটাঘাটি করবেন, HTML ট্যাগগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। এটা কি করা সম্ভব? জি ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ ওকে, তাহলে আগামীকাল ইনশাল্লাহ 2:30টার মধ্যে আমরা শুরু করব। ওকে, সবাই একটু টাইমলি অ্যাটেন্ড থাকেন। জি ভাইয়া। ঠিক আছে সবাই, আচ্ছা আল্লাহ হাফেজ, ভাইয়া, ফিমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু হ্যালো আলাইকুম। হ্যালো। জি, আর আরেকটা বিষয়, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে কিন্তু অ্যাড হয়ে থাকবেন, ঠিক আছে? আমাদের অ্যাটেন্ডেন্সটা মনে হয় দেওয়া হয় না, আজকে কারেন্ট ছিল না, লেট হয়েছে আজকে। আচ্ছা, আমি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আব্দুল্লাহ হাবিব না?
হাসিব হাসিব। ভিডিওগুলো কোথায় দেওয়া হয়? আচ্ছা, 14 নম্বর। ভিডিওগুলো আমার আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি পোস্ট করি, সে লিঙ্ক দিয়ে দিই, আমি ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে, ফেসবুক গ্রুপে, দুইটাতে লিঙ্ক দিয়ে দিব। আর আপনারা অলরেডি যদি আপনারা ফেসবুক গ্রুপে ঢুকেন, ফেসবুক গ্রুপে ভিজিট করলে আমাদের প্লেলিস্টটা পাবেন। আপনারা ওই যে গ্রুপের পোস্টগুলো ফলো করেন, তাহলেই চলবে। জি ভাইয়া, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আব্দুল হাসিব ভাই একটু দাঁড়ান, আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। এই যে আব্দুল্লাহ মাহমুদ হাসিব, এটা? জি ভাই 14 নম্বর। আচ্ছা, ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। ওকে সবাই, ফি আচ্ছা আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে ভাই। আল্লাহ।